নমস্কার, থ্রিল চার্চারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের গল্প গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে খুঁজি খুঁজি হিড়ে। আজকের গল্পটি কিন্তু সম্পূর্ণ শুনে আমাদের কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লাগলো, এবং দীর্ঘদিন শরীর খারাপ এবং যে আইপিএল চলছিল সেই কারণে আমরা গল্প আপনাদের শোনাতে পারিনি। তো এবার থেকে আশা করি নিয়মিত আপনাদেরকে গল্প পরিবেশন করতে পারবো। দীর্ঘদিন এইভাবে অনুপস্থিত থাকার জন্য আরেকবার ক্ষমা প্রার্থী থ্রিল চার্জার। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী খুঁজি খুঁজি হিড়ে। অবশেষে কেসটার সমাপ্তি ঘটিয়ে কাল রাত্রে বাড়ি ফিরেছি আমি আর রুদ্র। ভাবছি এই কদিন একটু লেখালেখির কাজগুলো এগিয়ে রাখব, কবে আবার নতুন কেস এসে হাজির হয়। তবে এই কদিনের ধকলে শরীর বেশ ক্লান্ত, কখন যে চোখ লেগে গেছে খেয়ালই করিনি। ঘুম ভাঙল দরজা ধাক্কানোর শব্দে। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। কোনো রকমে উঠে এগিয়ে গেলাম দরজার দিকে। আবারও দরজা ধাক্কানোর শব্দ কানে এলো। আসছি আসছি বলতে বলতে গিয়ে দরজাটা খুলতেই রুদ্র হাসি মুখে ঘরে প্রবেশ করল। তারপর একটা আড়মোড়া ভেঙে বলল, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমালে কি করে চলবে ভায়া? কেন বলো তো, কোনো কাজ আছে নাকি? আবার নতুন কোনো কেস এলো নাকি? আরে রাখো তো তোমার কেস। আজ ঠিক করেছি দুজনে মিলে সকালে একটু হাঁটতে যাব। আশা করি তোমার এতে কোনো আপত্তি নেই। না তা নেই, তবে আজ কি না গেলেই হতো না? না ভায়া, হতো না। অগত্যা আর কিছু না বলে হাত মুখ ধুয়ে জামা বদলে বেরিয়ে পড়লাম দুজনে। মোড়ের মাথার দোকানে বসে দুজনে কচুরি খাচ্ছি, এমন সময় হই হুল্লোড় শুনে আমরা দুজনেই বেশ চমকে যাই। আমি কিছু বুঝে ওঠার আগেই রুদ্র এক ছুটে বেরিয়ে যায়। আমিও আর কিছু না ভেবে তার পিছু নিই। রাস্তায় ছোটখাটো একটা জটলা তৈরি হয়ে গেছে। লোকজন দুজন তরুণকে চোর সন্দেহে ঘিরে ধরেছে। এমন সময় রুদ্র ভিড় ঠেলে এগিয়ে গেল সেখানে। আপনি কি করছেন? শান্ত হন। শান্ত বাবু, এই দুটো ছোকরা মিলে আমাদের নাজেহাল করে দিয়েছে। আহা, উত্তেজিত হয়তো কোনো লাভ হবে না, তার থেকে খোলসা করে বলুন না কি হয়েছে। এই দুজন মিলে একের পর এক বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে চুরি করে চলেছে। আজ ওদের হাতে নাতে ধরেছি। এই দিনে দুপুরে চোরাই জিনিস বিক্রি করতে এসেছিল ওরা। আমি অবাক হয়ে লোকটার কথা শুনছি। যিনি এত কথা বলছেন তার বয়স আন্দাজ বছর 50 হবে। ছোটখাটো মানুষ হলেও শরীর স্বাস্থ্য বেশ ভালো। আচমকা দেখলে মনে হয় যেন কোনো পালোয়ান। এরপর আমার চোখ গেল ছেলে দুজনের দিকে। বয়স আন্দাজ 25 হবে। তবে অবাক করা বিষয় হলো দুজনকে দেখতে অনেকটাই একরকম, অর্থাৎ ওরা যমজ। ওদেরই একজন রুদ্রকে দেখে এগিয়ে এলো। তারপর কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করুন, এই অভিযোগ মিথ্যে। আমরা কোনো চুরি করিনি। এই হিরের আংটি আমাদের কাকিমার। নেহাত নেহাত পেটের দায়ে আজ বিক্রি করতে বাধ্য হয়েছে। একদম মিথ্যে কথা বলবে না। এই হীরের আংটি আমারই দোকানে তৈরি। বিখ্যাত ব্যবসায়ী শশীভূষণ কর্মকারের বউয়ের জন্য বানানো হয়েছিল, আর তুমি বলছো এই আংটি তোমার কাকিমার? লোকটা আরো কিছু বলতে যাচ্ছিল, তবে রুদ্র তাকে থামিয়ে দিল। তারপর একবার আংটিটা আর একবার ছেলে দুটিকে দেখে নিয়ে বলল, আচ্ছা, আপনি কি ওদের চুরি করতে দেখেছেন? চুরি করতে দেখার কি আছে মশাই? এই জিনিস তো বললামই কার। তার জিনিস কি এমনি এমনি এদের কাছে এসে পৌঁছেছে? না, তা আসেনি। তবে এই আংটি যার, তিনি যে নিজে এই জিনিস ওনাদের দেননি তা কি বলা যায়? তাছাড়া আপনি যাদের কথা বলছেন তারা এই আংটি কবে বানিয়েছিল? তা প্রায় বছর 10 আগের কথা। আমি তাদের ভালো করেই চিনি। ওনাদের বেশ কিছু গয়না বানানো থেকে শুরু করে বাড়ি সবই আমরাই করি। ওনাদের নিজেদেরও গয়নার দোকান হলেও
কিছু জিনিস ওনারা আমাদের থেকে করান। তারা গয়না কাউকে দেবে না। তাছাড়া ওনাদের নিজেদেরও তো হিরে আর শাড়ির ব্যবসা। এ তো গেল আপনার ভাবনা। আপনার হাতে কোনো প্রমাণ নেই, তাই তো? তবে আর এ নিয়ে কথা বলে লাভ নেই। আগে আপনি ওনাদের সাথে কথা বলুন, আর অযথা এভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি বলছেন বলেই ওদের এখনকার মতো ছেড়ে দিলাম। তবে পুলিশে খবর দিয়েছে আমি, তারা না আসা অবধি ওরা আমার হেফাজতেই থাকবে। কথাটা বলে রাগে গজগজ করতে করতে ভদ্রলোক চলে গেলেন। রুদ্র আমার কাছে সরে এসে ধীরে ধীরে বলল, তুমি বাড়ি যাও, আমি আসছি একটু পর। আমার তো তেমন কোনো কাজ নেই, থাকি না এখানে। আহা, যা বলছি শোনোই না। অগত্যা আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। রুদ্রকে নিয়ে চিন্তা হচ্ছিল বটে, তবে সেই সমস্ত ভাবনা চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের খাতা কলম নিয়ে বসে পড়লাম লিখতে। লিখতে লিখতে তার ভেতরে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে দরজার ধাক্কার আওয়াজটাও কানে যায়নি। বাবু, বাবু দরজা খোলেন। বাবু শুনতে পাচ্ছেন? দরজা খোলেন। হরিরামের গলা না? ওর আবার কি হলো? নিজের মনেই বিড়বিড় করতে করতে এগিয়ে গেলাম দরজার দিকে। তারপর দরজা খুলতেই তীর বেগে ঘরে প্রবেশ করলো হরিরাম। তার চোখ মুখ দেখে খুব একটা সুবিধার মনে হলো না। কি হয়েছে হরিরাম? তোমার চোখ মুখের দশা এরকম কেন? আরো কিছু বলতে যাচ্ছিলাম, তখনই সে বলে উঠল, অত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলেন আমার সাথে। এখন আবার কোথায় যাব? গেলেই দেখতে পাবেন, চলেন তাড়াতাড়ি। এরপর আমাকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল পাড়ার মোড়ের নতুন দোকানটায়। লোকে লোকে একাকার হয়ে আছে জায়গাটা এখনো। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখি রুদ্র একটা বেঞ্চের ওপর বসে আছে। কপালের একটা কোণ কেটে গেছে। এ কি? তোমার কি অবস্থা? ঋষিক, আমি ঠিক আছি। এই হরিরাম গিয়ে তোমাকে ডেকে এনেছে না? তো কি করতাম বলেন? আপনার অবস্থাটা দেখেছেন? আচ্ছা হরিরাম, এখন এসব থাক। আর রুদ্র, চলো বাড়ি চলো। তার আগে একবার ডাক্তারের কাছে যেতে হবে। না না, আমি এখন সোজা বাড়ি যাব। কিন্তু? কোনো কিন্তু না। এরপর আর বেশি কথা বাড়ালাম না। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, পাড়ার অনেক মানুষ দেখেও না দেখার ভান করে চলে গেল। এমন না যে এরা আমাদের সাথে কখনো কথা বলে না বা কখনো বাড়িতে আসেনি, তবে এমন অদ্ভুত ব্যবহারের কোনো কারণ খুঁজে পেলাম না। বাড়ি পৌঁছে কোনো রকমে ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগানো হলো। ক্ষত খুব একটা গভীর নয় দেখে যা মনে হলো। আমি আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলে উঠলাম, রুদ্র, তোমার ক্ষত তো বেশি গভীর নয়, তাহলে অমনভাবে ওখানে বসেছিলে কেন? আর ঠিক কি হয়েছিল একটু খুলে বলবে? আমাকে একটু সময় দাও, সব বলবো। বলেই সে নিজের ঘরে চলে গেল। কৌতূহলটা চেপে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। হরিরাম রান্নাঘরে চলে গেল। তা দেখে আমি ওর পিছু নিলাম। এই যে হরিরাম, তুমি তো অন্তত বলো কি হয়েছে। আমি যখন বাজার করে ফিরছি, দেখি বাবু আর মানিক বাবু দাঁড়িয়ে আছে ওই মোড়ের মাথায়, সাথে আরো কিছু লোক। এরপর মানিক বাবু দুটো ছেলেকে ধরে নিয়ে যেতে গেলে তারা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে দেয়। এমন সময় একজন মাটিতে পড়ে যায় আর অপরজন পালায় যায়, আর তাকে ধরতে গিয়ে বাবুর কপালে লাগে। এরপর মানিক বাবুর সাথে একটু কথা কাটাকাটি হয়। ওই ওই দোকানের লোকটা বেশ কিছু কথা শুনিয়ে দেয়। কিন্তু এতে ওর দোষটা কোথায়? মানিকবাবু না হয় নিজেদের লোক, কিন্তু ওই লোকটা কেন কথা শোনালো? কারণ ওদের মনে হয়েছে বাবুর জন্য ওই লোকটা পালিয়ে গেল। এ আবার কেমন কথা? জানি না বাবু। আমি আমার রাগটা নিয়ন্ত্রণ করে ঘরে চলে গেলাম। দুপুরবেলা রুদ্রর দেখা পাওয়া গেল। আমাকে উসখুস করতে দেখে রুদ্র মৃদু হেসে বলল,
ঋষিক, তোমার মনে আছে সকালের সেই ছেলে দুটোকে? মনে আছে। তুমি চলে আসার পর আমি ওখানেই ছিলাম। উদ্দেশ্য ছিল দোকানদারের সাথে কথা বলার। তবে তার আগেই মানিকবাবু সেখানে চলে আসেন। কথা চলতে থাকে। আচমকা ওদের একজন আমার উপর আক্রমণ করে। সেটা দেখে অপরজনও এগিয়ে আসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ওদের আটকাতে গিয়ে কপালে এই চোট লাগে। তারপর রুদ্র কিছু বলার আগে ঘরে প্রবেশ করলেন মানিকবাবু। তাকে দেখে আমার বেজায় রাগ হলো, তবে মুখে কিছু বললাম না। তবে রুদ্র তাকে দেখে চোয়াল শক্ত করে তার দিকে এগিয়ে গেল। তা হঠাৎ কি মনে করে এখানে এলেন মানিকবাবু? আমাকে ক্ষমা করে দিন রুদ্রবাবু, তখন মাথা ঠিক ছিল না। আসলে আজকের বিষয়টা আমি ইচ্ছে করে করিনি। আপনাদের আমার কথা বিশ্বাস করতে হবে না। আমার সাথে যিনি এসেছেন তিনি সবটা খুলে বলবেন। এরপর ঘরে প্রবেশ করলেন একজন লোক। হাত ও মুখের চামড়ায় ভাঁজ পড়লেও আচমকা দেখলে মনেই হয় না অতটা বয়স তার। তবে আমার আন্দাজ ঠিক হলে ওনার বয়স 50 কি তার একটু বেশি হবে। রুদ্র এবার দুটো কেদারা তাদের দিকে এগিয়ে দিল। তারা বসতেই আমরাও বসে পড়লাম। কিছুক্ষণ পর হরিরাম এসে চা আর তার সাথে চপ দিয়ে গেল। এই সব কিছু দরকার নেই, আমাকে একটু জল দিলেই হবে। এমন করে বলবেন না, একটু কিছু মুখে দিন। মানুষটার গলা শুনে কেন জানি না বেশ খারাপ লাগলো। গলা দিয়ে যেন তার আর আওয়াজ বেরোচ্ছে না। অসহায়ের মতো করে আবারও বলে উঠলেন, খুব বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তবু অনুরোধ করব দয়া করে ফিরিয়ে দেবেন না। তার কথার মাঝে হরিরাম এসে জল দিয়ে গেল। প্রায় এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে নিয়ে বেশ কয়েকবার বড় বড় শ্বাস নিয়ে তিনি বলতে শুরু করলেন, আমি যদি খুব ভুল না হই তাহলে আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন। তবে দেখে চিনতে না পারলেও আমার পরিচয় দিলে আপনি অবশ্যই আমাকে চিনতে পারবেন। লোকটার এমন কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। একবার আর চোখে রুদ্রর দিকে তাকালাম, তবে তার মুখভঙ্গি দেখে কিছুই বুঝতে পারলাম না। অগত্যা সামনে বসে থাকা ব্যক্তিটির মুখ থেকেই সবটা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার নাম শশীভূষণ কর্মকার। বিখ্যাত কর্মকার স্বর্ণকার দোকানটি আমাদেরই। আশা করি এবার আপনি আমাকে চিনতে পেরেছেন। বিলক্ষণ, আপনাকে চেনে না এমন মানুষ খুব কম আছে। তা আপনি হঠাৎ এই অধমের বাড়িতে? আসলে ব্যাপার খুব গুরুতর, তাই খুব গোপনে আপনার সাথে আলোচনাটা করতে চাই। আর এই কারণেই এত সকাল সকাল আপনার বাড়িতে ছুটে আসা। ওনার কথা শুনে আমার বুঝতে অসুবিধা হলো না যে উনি আমার সামনে সব কথা বলতে চাইছেন না। বিষয়টা বুঝতে পেরে চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিলাম, তখন রুদ্র আমাকে বাধা দিল। তারপর আবারও সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আপনার চাওয়াকে সম্মান দিয়েই বলছি। ডিস্ট্রিক্ট যে শুধু আমার বন্ধু তা নয়, সে আমার সহকারীও বটে। তাই আপনাকে বলবো ওর সামনেই সমস্ত কথাটা বলতে। কারণ আপনার কেসটা যদি আমি নিই, তবে সেখানে ডিস্ট্রিক্টও থাকবে আমার সহকারী হিসেবে, নচেত আমার পক্ষে কাজ করা সম্ভব না। রুদ্রকে যত দেখি তত যেন অবাক হয়ে যায়। ওর সাথে আলাপ না হলে যে কি হতো তা এখন ভাবতেই ভয় লাগে আমার। তবে ওর কথা শুনে ভদ্রলোক কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে মনে হলো। তাই নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে বলতে শুরু করলেন, বেশ, আপনি যেমনটা বলবেন। সমস্যাটা বলার আগে আপনাকে আমাদের এই ব্যবসার শুরুর দিকের কিছু কথা এবং কিভাবে ধীরে ধীরে ব্যবসা এগিয়ে চলেছে সে সমস্ত কিছুই বলতে হবে। তবে যতটা সংক্ষেপে বলা যায় আমি আপনাকে ততটা সংক্ষেপেই বলছি। তারপর আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে তবে সেই মতো আমি আপনার সমস্ত প্রশ্নেরই উত্তর দেব। যতটা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ততটাই বলুন। সংক্ষেপে বলার কোনো দরকার নেই।
কারণ সমস্ত কিছু সংক্ষেপে শুনে তার সমাধান অব্দি পৌঁছানো যায় না। শশীভূষণ কর্মকার জল খেয়ে একটু নিজেকে স্থির করলেন। রুদ্র আর আমি উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। আমার মনের ভেতর অদ্ভুত এক তোলপাড় শুরু হয়ে গেছে। এতদিন কেবল ওনার নাম শুনেছি, আজ তাকে এইভাবে এত কাছ থেকে দেখতে পাবো ভাবিনি। ঘরটা এক অদ্ভুত চাপা উত্তেজনায় একদম নিস্তেজ হয়ে গেছে। শশীভূষণ মৃদু গলায় বলতে শুরু করলেন, আমাদের কর্মকার স্বর্ণকার প্রায় 100 বছরের পুরনো। প্রথমে আমার বাবার দাদুর হাত ধরে ব্যবসা শুরু হয়, তারপর ভাইপোরা মিলে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। সেই সময় বউবাজার, চৌরঙ্গি, সিমলা স্ট্রিট সর্বত্র আমাদের নামডাক ছিল। আমরা শুধু গয়না বানাতাম না, গোপনে হীরের ব্যবসাও করতাম। বিদেশি সাহেবদের সাথেও লেনদেন ছিল। এখন যদিও গয়না বানানোর থেকেও হীরের ব্যবসাটাকেই আমরা বেশি প্রাধান্য দিই। সত্যি বলতে, যে কারিগরির জন্য আমাদের নামডাক ছিল তা আমার বাবার সময় থেকে ধীরে ধীরে কমতে শুরু করে। তখনই বাবা ঠিক করেন হীরের ব্যবসাটাকেই এগিয়ে নিয়ে যাবেন। ফলত এখন এটাই আমাদের পরিচয় ও মূল পেশা। এতটা বলে তিনি থামলেন, যেন পুরনো স্মৃতিগুলোকে অনেকদিন পর সামনে আনতে চাইছেন। ওনাকে দেখে মনে হলো যেন কোনো এক অজানা সংকোচে ভুগছেন, বা কথাগুলো ঠিক কিভাবে বলবেন তাই ঠিক করে উঠতে পারছেন না। ওনাকে ওইভাবে চুপ করে যেতে দেখে রুদ্র বলে উঠল, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে কথাগুলো বলতে আপনার অস্বস্তি বোধ হচ্ছে। তবে আমরাও যে নিরুপায়, সমস্ত কিছু না জানলে যে কোনোভাবেই আপনাকে সাহায্য করতে পারবো না। তাই আপনাকে অনুরোধ করব এই সংকোচ বোধ কাটিয়ে সমস্তটা আমাদের খুলে বলার জন্য। আসলে কি জানেন তো রুদ্রপ্রিয় বাবু, ছোট থেকে অদ্ভুত এক পরিবেশে বড় হয়েছি, যেখানে পরিবারের সম্মান আর মর্যাদার একটা অদ্ভুত বেড়াজাল ছিল। এখনো আছে, তবে সময়ের সাথে সাথে কিছুটা ফিকে হয়ে গেছে। তবে আমার আজও পারিবারিক কোনো ঘটনা যা খুব একটা সম্মানের নয় তা নিয়ে কথা বলতে বাঁধে। তবে আজ আমি অপারগ। বিষয়টা আমি আপনার মুখ দেখেই আন্দাজ করতে পারছি। আপনি নিশ্চয়ই পরিবারের এমন কোনো ঘটনা নিয়ে কথা বলতে যান যা প্রকাশ্যে এলে আপনাদের সম্মানহানি হতে পারে। তবে আমি একটা কথা বলতে পারি, আমার আর বৃশ্চিকের দিক থেকে কোনো কথাই মাঝখান হবে না, এটুকু আশ্বাস আমি আপনাকে দিতে পারি। জানি রুদ্রপ্রিয় বাবু, আমরা যেমন বিখ্যাত তেমন আপনিও তো কম বিখ্যাত না। তাই আপনার কাছেই ছুটে এসেছি। যদিও আসার আগে আমি আপনার সম্পর্কে যথেষ্ট খোঁজ নিয়েছি, সবটা জেনেই অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছি। এতক্ষণ ধরে মানিকবাবু চুপচাপ সবটা শুনছিলেন। এবার উনি একটু তাড়া দিয়ে বললেন, আমার মনে হয় এবার আপনি আপনার দরকারি কথাটা বলেই ফেলুন, আর সময় নেবেন না। এমনিতে অনেকটা সময় চলে গেছে। মানিকবাবু, এত অধৈর্য হলে আপনি কাজ করবেন কি করে? থামুন তো মশাই, আমাকে আর ধৈর্য নিয়ে বলবেন না। সকাল থেকে সব চলছে না, আমি আর ধৈর্য রাখতে পারছি না রুদ্রপ্রিয় বাবু। আপনি বোধহয় ভুলে গেছেন সকালে ঘটনাটির সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। শুধু তাই নয়, সেখানে কিন্তু আপনিও আমাকে কম হেনস্থা করেননি। না মশাই, ছিলেন না। আমি ওখান থেকে যাওয়ার পর আমার সাথে আরো অনেক কিছু ঘটে গেছে, বুঝেছেন? অনেক ঘটনাই ঘটতে পারে। আপনি যে পেশায় আছেন তাতে তা খুব একটা অস্বাভাবিক না। তা বলে আপনি এভাবে ধৈর্য হারাতে পারেন না। দুজনের মধ্যে বেশ একটা ঠান্ডা যুদ্ধ বেঁধে গেছে দেখে আমি আর শশীভূষণ বাবু একেবারে বেকুব বনে গেলাম। আমি যদিও এর আগে এরকম বাকযুদ্ধ দেখেছি, তবে শশীভূষণ বাবুর কাছে মনে হয় এরকম বাকযুদ্ধই প্রথম। ওনার মুখের দিকে তাকিয়ে আমি এবার রুদ্রকে বলে উঠলাম, আহা, এসব কথা এখন থাক না, কি দরকার? তার থেকে বরং উনি কি বলছেন তা শুনি। আমার কথায় দুজনে একটু চুপ হলো। এতে শশীভূষণ বাবু যেন একটু আস্থা পেলেন। এরপর তিনি আবারও বলতে শুরু করলেন,
আমাদের পরিবারে একটা গোপন নিয়ম ছিল, সম্পত্তি ভাইয়ে ভাগ হবে না। এমনকি ব্যবসা বাড়ি কোনো কিছুতেই আমাদের কোনো ভাগ নেই, যা আছে 100% সকলের। যদি কখনো আমরা কেউ পরিবারের সাথে মানিয়ে নিতে না পারি এবং নিজে কিছু করতে চাই কিংবা নিজের ভাগ বুঝে নিতে চাই, তখনই তাকে পরিবার থেকে বহিষ্কার করে দেওয়া হবে। কারণ ব্যবসা হোক বা বাড়ি, তা সবাই মিলে চালাবে। এত বছর ধরে এইভাবে চলে এলেও এখন এই নিয়ম আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাবাকে বহুবার বলেছিলাম যে ব্যবসা সম্পত্তি যা আছে তা সবটা সমান ভাগে ভাগ হয়ে যাক, তবে তিনি রাজি নন। এ নিয়ে কম অশান্তি হয়নি, এমনকি আমাকে তাড়িয়ে দিতেও চেয়েছিলেন। ওনার এসব কথা শুনে আমি উৎসুক হয়ে তাকালাম। রুদ্র গম্ভীরভাবে আর চোখে একবার আমার দিকে তাকালো। দুজনের চোখে মুখেই একটা অবাক হওয়া চাহনি। এমন নিয়মও হয়? শশীভূষণ বাবু একটু কাশি দিয়ে আবার বললেন, আমার দুই ভাইপো, হিরণময় আর ভাস্কর, ওরা যমজ। দেখতে এক, অথচ চরিত্রে সম্পূর্ণ আলাদা। হিরণময় ঠিক যতটা শান্ত ভদ্র, ভাস্কর ঠিক ততটাই উগ্র আর প্রচণ্ড পরিমাণের অভদ্র একটা ছেলে। তাকে কোনো কিছুতেই যেন আটকানো যায় না। রাত করে বাড়ি ফেরা, নেশা করা যেন তার নিত্যদিনের স্বভাব। ইদানিং তো রেসের মাঠেও টাকা ওড়াতে শুরু করেছে। শুধু তাই নয়, মাস দুয়েক আগে এত টাকা ধার দেনা হয়েছিল যে পাওনাদাররা বাড়িতে এসে প্রচণ্ড বাজেভাবে কথা শুনিয়ে গেছে। আর সমস্যার সূত্রপাত তারপর থেকেই। আমার এক মেয়ে ও এক ছেলে, তাদের সাথেও ভাস্করের বনে না। আমরা চেয়েছিলাম আলাদা হয়ে যেতে, তবে ওই নিয়মের কারণে এক প্রকার বাধ্য হয়ে একসাথে থাকতে হচ্ছে। আপনি কি রুদ্রপ্রিয় বাবুর কাছে এজন্য এসেছেন যাতে তিনি আপনার বাবাকে রাজি করান যেন আপনাদের সম্পত্তি ভাগ করে দেন? এতক্ষণ ঘরের পরিবেশটা বেশ থমথমে হয়েছিল, তবে মানিকবাবুর এমন একটা অদ্ভুত কথা শুনে আমি ফিক করে হেসে ফেললাম। রুদ্র একবার আমার দিকে তাকালো, তবে কিছু বলল না। তবে আমরা কিছু বলার আগেই শশীভূষণ বাবু বেশ কঠোরভাবে জবাব দিলেন, আজ্ঞে না, আমি এসেছি ওনার কাছে একটা বিশেষ সাহায্য চাইতে। এগুলো বলা জরুরি ছিল, কারণ এসব না জানলে উনি ওনার কাজটা করতে পারবেন না। যাই হোক, এবার আসি আসল কথায়। আপনি হয়তো জানেন যে আমরা প্রতি বছর একটি প্রদর্শনীর ব্যবস্থা করি, এবারেও করা হয়েছে। আমি চাই আপনি নিজে সেখানে উপস্থিত থাকুন, কারণ আমাদের এই প্রদর্শনীর মূল আকর্ষণ হল 100 বছরের পুরনো এক উজ্জ্বল নীল হিরে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। রুদ্রপ্রিয় বাবু প্রদর্শনীতে গিয়ে কি করবেন শশীভূষণ বাবু? আপনার যদি মনে হয় ওই হিরে চুরি হয়ে যেতে পারে, তাহলে আপনি পুলিশি পাহারার ব্যবস্থা করুন। তেমন হলে আমি উপরমহলে কথা বলছি, অযথা ওনাদের এসবের মধ্যে জড়াবেন না। মানিকবাবু, আপনার হয়তো জানা নেই, পুলিশি পাহারাতেই এই প্রদর্শনী হয়, এবারেও তাই হবে। তবে আমি চাই উনিও উপস্থিত থাকুক সেখানে। আশা করি এতে আপনার কোনো অসুবিধা নেই। মানিকবাবু আজ যেন একটু বেশি চোটে আছেন। এর কারণ তবে সকালের ঘটনাটা, কিন্তু সকালে ঠিক কি এমন ঘটেছিল? সকালবেলা রুদ্র কিছু জানায়নি আমাকে, আর যখন জানাতে গেল তখন ওনারা চলে গেলেন, তাই বাকিটা আমার অজানাই থেকে গেছে। এবার আর থাকতে না পেরে প্রশ্ন করে বসলাম, আচ্ছা মানিকবাবু, সকালে যে দুজন যমজ ভাইকে দেখেছিলাম তারাই কি হিরণময়ের ভাস্কর? আমার কথা শুনে শশীভূষণ বাবু চমকে উঠলেন। ওনার মুখের ভাব দেখে মনে হলো যেন উনি এসব কিছু জানেন না। মানিকবাবুও বেশ অবাক হলেন। এমন সময় এরকম একটা প্রশ্ন মনে হয় উনি আশা করেননি। তাও নিজেকে সামলে নিয়ে বললেন, আগে হ্যাঁ, আপনার অনুমান একদম সঠিক।
শুধু তাই নয়, ভাস্কর এখন হাসপাতালে ভর্তি আছে, তার চিকিৎসা চলছে। আমি চমকে উঠলাম। তবে রুদ্রর মুখ দেখে মনে হলো না যে সে বিশেষ অবাক হয়েছে। আমি আবারও প্রশ্ন করলাম, হাসপাতালে? কিন্তু কেন? দয়া করে কেউ কিছু বলবেন আমাকে? আমাকে এভাবে উত্তেজিত হতে দেখে রুদ্র বলে উঠল, বৃশ্চিক, শান্ত হও। তখন তো বললাম একজন মাটিতে লুটিয়ে পড়েছিল, তাকেই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন মানিকবাবুরা। আমিও যেতাম, তবে তখন তোমরা সেখানে গিয়ে হাজির হলে বলে আমি বাড়ি ফিরে এসেছিলাম। কিন্তু লোকগুলো যে বলল ওরা দুজন নাকি প্রতি রাতে চুরি করে, এ কথা তবে কেন বলল? এই বিষয়টাতে আমারও বেশ খটকা লেগেছে, তবে এই বিষয়ে মানিকবাবু হয়তো একটু আলোকপাত করতে পারবেন। কি মানিকবাবু, আমি জানি আপনি আমার ওপর একটু রেগে আছেন আজ, তবে এখন আমাদের একসাথে কাজ করতে হবে। অন্তত শশীভূষণ বাবুর কথা শুনে তাই মনে হলো। এই শশীভূষণ বাবু, ঠিক বললাম তো? উনি এতক্ষণ চুপচাপ বসেছিলেন, যেন অন্য কোনো ভাবনার জগতে হারিয়ে গেছেন। ফলে রুদ্রর বলা কথাগুলো যেন ওনার কানেই গেল না। চুপ করে এক মনে কি যেন একটা ভাবছিলেন। রুদ্রর কথাটা ওনার কানেই গেল না। রুদ্র আবার বলে উঠল, শশীভূষণ বাবু, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিলেন? দুঃখিত, আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। বলছিলাম, তবে যদি কিছু মনে না করেন, আপনি কি ভাবছিলেন সেটা আগে বরং বলুন, তারপর আমি আমার কথা বলছি। আসলে এত কিছুর মাঝে আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। ভাস্কর আজ প্রায় 5 দিন হলো বাড়ি ফেরেনি। পুলিশকে সেই বিষয়ে জানানো হলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, তবে তেমন কোনো খবর পাওয়া যায়নি। আজ সকালবেলা মানিকবাবু গিয়ে আমাদের জানালেন যে ভাস্কর নাকি হাসপাতালে ভর্তি আছে, আর তার সাথে নাকি হিরণময়কেও দেখা গেছে। যেখানে 2 ভাইয়ের বনিবনা নেই বললেই চলে, সেখানে দুজনকে একসাথে দেখা গেছে। বিষয়টা ভাবতেই অবাক লাগছে আমার। জানি না ভাস্করের পাশাপাশি হিরণময়ও ওরই পথের পথিক হলো কিনা। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন শশীভূষণ বাবু। বিষয়টা আমারও বেশ অবাক লাগলো। তাছাড়া এতক্ষণ ধরে শশীভূষণ বাবু যা যা বললেন তা থেকে একটা জিনিস স্পষ্ট, হিরণময় আর যাই হোক চুরি করতে পারে না। আমার মাথায় অদ্ভুত একটা কথা খেলে গেল, তাই কিছু না ভেবে বলে উঠলাম, রুদ্র, তুমি বলছিলে না যে একজন তোমাকে বাঁচানোর চেষ্টা করছিল? তার মানে সেই কি হিরণময়? আমারও তাই মনে হচ্ছে বৃশ্চিক। তবে তা যদি হয়ে থাকে তাহলে তো বলতে হয় যে হিরণময়ের কাছে ভাস্করের খবর ছিল। তাহলে সে বাড়িতে কেন কিছু জানালো না? তর্কের খাতিরে যদি ধরেও নি যে সে জানতো না, কোনোভাবে খোঁজ পেয়ে সেখানে গেছে, তাহলে ওই লোকগুলো কেন বলল যে ওরা চুরি করে চলেছে দিনের পর দিন? অতজন মিলে মিথ্যে কথা বলল। আর তাছাড়া হিরণময় পালিয়ে বা গেল কেন? আচ্ছা শশীভূষণ বাবু, আপনি আপনি হাসপাতালে গিয়েছিলেন? না, মানিকবাবু গিয়ে আজ সকালের সব কথা বলার পর আমি প্রথমে আমাদের ঘরের সিন্দুকটা খুঁজে দেখি। যে আংটিটার কথা উনি বললেন ওটা সত্যি বাড়িতে নেই। তারপর আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে সে জানায় সে 2 দিন আগেও নাকি আংটিটা পড়েছিল। কিছু মনে করবেন না, আপনাকে আমি একটা প্রশ্ন করছি বলে, তবে এটা জানাটা খুব দরকার। হ্যাঁ, বলুন না, কি জানতে চান? আপনি বলছেন ভাস্কর আজ 5 দিন হলো বাড়িতে ফেরেনি, অথচ আংটিটা 2 দিন আগেও আপনার স্ত্রী দেখেছিল। তার মানে ধরে নিতে হয় ভাস্কর বাড়ি থেকে যাবার সময় আংটিটা সাথে করে নিয়ে যায়নি। তাহলে এখন প্রশ্ন হলো, এই আংটি তার কাছে গেল কি করে, আর কবেই বা গেল? সে তো আমারও প্রশ্ন রুদ্রপ্রিয়বাবু, কিন্তু তার উত্তর যে খুঁজে পাচ্ছি না। এদিকে প্রদর্শনীর দিন এগিয়ে আসছে। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে ভাস্করই আহত হয়েছে? মানে আপনি কি বলতে চান রুদ্রবাবু? আমি ভুল তথ্য দিয়েছি? রুদ্রর শেষ কথাটা শুনে মানিকবাবু যেন একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন।
রাগে প্রায় ফোঁস ফোঁস করতে করতেই বলে উঠলেন আবারও, জানি আপনার পুলিশের ওপর বিশেষ ভরসা নেই, এমনকি আপনি এটাও মনে করেন যে আপনার বুদ্ধি তীক্ষ্ণ, সে কথা আমিও মানছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা বাকিরা সকলেই বোকা। আপনি আমার কথার ভুল মানে বের করছেন মানিকবাবু। আমি কিন্তু এমন কোনো কথাই বলিনি। তাহলে আপনি কি বলতে চাইছেন? তার আগে আপনি বলুন তো, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ওটা ভাস্কর? কারণ তাকে যখন আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম এবং তাকে নাম জিজ্ঞেস করা হচ্ছিল, সে নিজের নাম ভাস্কর বলেছিল। মানিকবাবুর কথা শুনে রুদ্র সামান্য হাসল, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শশীভূষণ বাবু, আপনার যদি বিশেষ কোনো তাড়া না থাকে তাহলে আমরা এখনই একবার হাসপাতালে যেতে পারি। ভাস্করের বয়ান নেওয়াটা খুব জরুরি। কাজ বলতে এখন আর বিশেষ কিছু নেই, হাসপাতালে যাওয়াই যায়, তাছাড়া আমারও যাওয়াটা দরকার। বেশ বেশ, তুমিও তৈরি হয় না। আর মানিকবাবু, আপনিও কি আমাদের সাথে যাবেন? অবশ্যই যাব। এরপর আর কোনো কথা হলো না। তারপর সকলে মিলেই রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। যাবার পথে আমি রুদ্রর কাছে ঘেঁষে বসে তাকে ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি ঠিক কি সন্দেহ করছো বলো তো? কেন জানি না আমার মনে হচ্ছে যে হাসপাতালে ভর্তি সে ভাস্কর নয়, বরং হিরণময়। তা কি করে সম্ভব? কারণ যে আমাকে বাঁচাতে এসেছিল সে মাটিতে লুটিয়ে পড়েছিল। আর শশীভূষণ বাবুর কথা শুনে আমি এটুকু নিশ্চিত, আর যাই হোক ভাস্কর আমাকে বাঁচাতে আসবে না। তার মানে যে মাটিতে লুটিয়ে পড়েছিল সেই হিরণময়। তবে যে মানিকবাবু বলল সে তার নাম ভাস্কর বলেছে, বৃশ্চিক লোকটির যা অবস্থা হয়েছিল সেখানে সঠিকভাবে উত্তর দেওয়াটা তার পক্ষে প্রায় অসম্ভব ছিল। হতে পারে মানিকবাবুরা যখন তাকে তার নাম জিজ্ঞাসা করেছিল সে হয়তো ভাস্করকে নিয়ে কিছু বলতে চাইছিল, আর মানিকবাবুরা তার নামই ভাস্কর ভেবে নিয়েছে। হ্যাঁ, এই কথাটা অবশ্য তুমি ভুল বলনি, কিন্তু যদি মানিকবাবুর কথাই ঠিক হয়, মানে ওই লোকটি যদি ভাস্কর হয়, তাহলে ধরে নিতে হবে শশীভূষণ বাবু আমাদের থেকে কিছু গোপন করছেন। কিন্তু তাতেই বা ওনার লাভ কি? কারণ ওনার তো তোমার সাহায্যের প্রয়োজন, আর তুমি তো ওনাকে আগে জানিয়ে দিয়েছো যে কোনো কিছু গোপন করলে তোমার পক্ষে ওনাকে সাহায্য করা সম্ভব হবে না। বৃশ্চিক, তুমি না সেই বোকাই রয়ে গেলে। এমন ভাবে বলো না, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে। এখনই গুলিয়ে গেলে হবে বৃশ্চিক? এখনো তো তদন্ত শুরুই হলো না। তা অবশ্য ঠিক, কিন্তু তুমি কি বলছিলে সেটা বলো। ভদ্রলোক বাড়িতে আসার পর প্রথমে কি বলেছিলেন মনে পড়ে? ওর কথা শুনে আমি চোখ বন্ধ করে ভদ্রলোকের বলা কথাগুলো ভাবতে শুরু করলাম, আর তখনই ওনার বলা কথাগুলো মনে পড়তেই আমি চট করে চোখ খুলে আবারও রুদ্রর দিকে তাকালাম। আমাকে ওইভাবে তাকাতে দেখে সে মৃদু হেসে বলল, পারিবারিক সম্মান ও বংশমর্যাদা এটা যে কি ভয়ানক জিনিস তা আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে বোঝাটা বেশ কষ্টকর। আমি আর কিছু বললাম না। ইতিমধ্যেই আমরা হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। হাসপাতালে প্রবেশ করে মানিকবাবু প্রথমে গিয়ে ওখানে থাকা দুজন কনস্টেবলকে কিছু জিজ্ঞাসাবাদ করলেন। তারপর ফিরে এসে বললেন, ভাস্করের অবস্থা ভালো না, এখনো জ্ঞান ফেরেনি। তাহলে আগে কি আপনারা ডাক্তারের সাথে কথা বলবেন, নাকি আগে ভাস্করের কাছে যাবেন? আগে বরং ডাক্তারের কাছেই যাওয়া যাক। রুদ্রর কথা মতো আমরা সকলে মিলে ডাক্তারের কাছে গেলাম। তিনি প্রথমে কোনো কথাই বলতে চাইছিলেন না, তবে সাথে মানিকবাবুকে দেখে কথা বলতে রাজি হলেন। এই ঘটনায় মানিকবাবু আনন্দিত হয়ে মুখে একটা হাসির রেখা ঝুলিয়ে আমাদের আগে আগে হাঁটতে শুরু করলেন। বলুন, কি জানতে চান? এবার রুদ্র সামনে এগিয়ে গেল। একবার ডাক্তারকে মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করে নিয়ে খুব শান্তভাবে বলল, নমস্কার, আমি রুদ্রপ্রিয়গিরি। আজ সকালে যে রোগীটিকে মানিকবাবুরা এনে ভর্তি করিয়েছিলেন তার সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। বেশ, বলুন, কি জানতে চান? আচ্ছা, ওনার অবস্থা এখন কেমন, আর ঠিক কি হয়েছিল ওনার?
অবস্থা একেবারে ভালো না, এখনো জ্ঞান ফেরেনি। আর আমরা যতটুকু বুঝতে পেরেছি কোনো একটা মারাত্মক বিষ ওনার শরীরে প্রবেশ করেছে। বিষ? কি বলছেন আপনি এসব? চমকে উঠে অবাক গলায় প্রশ্নটা করলেন শশীভূষণ বাবু। ওনার প্রশ্ন শুনে আমরা সকলেই ওনার মুখের দিকে তাকালাম। চোখ মুখ যেন একেবারে বসে গেছে এই কথাটা শুনে। এতক্ষণ যে কাঠিন্য ওনার মুখে ধরা দিচ্ছিল ভাস্করের নামের সাথে, এখন যেন নিমেষে তা কোথায় হারিয়ে গেছে। উনি আবারও বলে উঠলেন, এই আপনি কি বলছেন? ওর শরীরে বিষ কোথা থেকে এলো? সকালেও তো ও ঠিক ছিল। দেখুন, বিষ কোথা থেকে এলো তা তো এখনো জানা যায়নি, তবে ওনার ঠোঁটে, মুখে ও হাতে হালকা নীল রেখা দেখা গেছে। তা থেকে এটাই পরিষ্কার হয়েছে এই সমস্ত কিছুই বিষেরই লক্ষণ। আর কি জানতে চান বলুন। ওনার জ্ঞান কখন ফিরতে পারে সে বিষয়ে কিছু বলা যাবে? রুদ্রর এই প্রশ্ন শুনে মনে হলো ডাক্তারবাবু বেশ বিরক্তই হয়েছেন। ওনার বয়স ওই 40-এর আশেপাশে হবে, কিন্তু এখনই কেন যে সব কথায় এত বিরক্তি তাই আমি ঠিক বুঝতে পারলাম না। নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে তা আমার ঠিক বোধগম্য হলো না। বেশ বিরক্ত মুখ নিয়ে উনি বলে উঠলেন, হ্যাঁ, দুঃখিত, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। তবে একটা কথা বলতে পারি, ওনার আর কোনোদিনও জ্ঞান ফিরবে কিনা সে বিষয় নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। আচ্ছা, আমরা কি একবার তাকে দেখতে পারি? নিশ্চয়ই, তবে আপনাদেরকে বেশিক্ষণ সেখানে থাকতে দিতে পারবো না। আমরা তাতেই রাজি হয়ে গেলাম। এবারেও মানিকবাবু আমাদের আগে আগে হাঁটতে লাগলেন। তবে কিছুটা যাবার পরে খেয়াল করলাম রুদ্রপ্রিয় শশীভূষণ বাবুকে নিয়ে কিছুটা পিছিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর আমরা গিয়ে সেই ঘরে প্রবেশ করলাম যেখানে ভাস্করকে রাখা হয়েছে। ভেতরে প্রবেশ করার পর রুদ্র শশীভূষণ বাবুকে নিয়ে তার কাছে এগিয়ে গেল। তার ঠিক 5 মিনিট পরেই আমরা সকলে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমরা বেরিয়ে আসার পর আর কোনো কথা হলো না। তবে হাসপাতাল থেকে বেরোনোর পর মানিকবাবু মুখে একটা ব্যঙ্গের হাসি নিয়ে বলে উঠলেন, হে রুদ্রপ্রিয় বাবু, ঠিক বলেছিলাম তো, ওটা ভাস্কর তো। আগে হ্যাঁ, আপনার অনুমান একদম ঠিক, ওটা ভাস্কর। যাক, শশীভূষণ বাবু যখন জানিয়েছে, আশা করি আপনার এই বিষয়ে আর কোনো সংশয় থাকবে না। না, আমার এই বিষয়ে আর কোনো সংশয় নেই। তবে শশীভূষণ বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন, কি জানতে চান? আপনার কথাগুলো শুনে যা মনে হলো হিরণময় যথেষ্ট ভালো ছেলে, তাহলে সে পালিয়ে গেল কেন বলুন তো? আপনি কি কিছু অনুমান করতে পারেন? মনে হচ্ছে সেও ভাস্করের সাথে হাত মিলিয়েছিল। এছাড়া আর তো কিছু মাথায় আসছে না আমার। যাই হোক রুদ্রপ্রিয় বাবু, আর কদিন পরেই তো প্রদর্শনী। আমি চাই আপনি আর বৃশ্চিক বাবু সেখানে থাকুন কটা দিন। এই ঘটনার পর আমার মনে হয় না যে ওই হিরে খুব একটা সুরক্ষিত। পুলিশ তো থাকবেই, তবে আপনারা থাকলে আমি একটু বল ভরসা পাব। হ্যাঁ, আজ বিকেলেই আমি আর বৃশ্চিক বাড়িতে যাব। এছাড়া হিরণময় আর ভাস্করকে নিয়েও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। ওদের নিয়ে আমার আর তেমন কোনো আগ্রহ নেই রুদ্রপ্রিয় বাবু। তবে আপনি চাইলে তদন্ত করতেই পারেন। অবশ্য তদন্ত করাটাও জরুরি, কারণ বলা যায় না এরপর হয়তো ওই হিরেটাই হবে ওদের লক্ষ্য। যাই হোক, আমি ভীষণ ক্লান্ত, এখন আমি বাড়ি যাই, বিকেলে গাড়ি পাঠিয়ে দেব। কথাটা বলেই শশীভূষণ বাবু চলে গেলেন। মানিকবাবু একটা হাসি দিয়ে বললেন, আমি আসি তাহলে, বিকেলে আপনাদের সাথে দেখা হচ্ছে। কারণ উপর মহল থেকে আদেশ দেওয়া হয়েছে আমাদেরও আজ থেকে ওই বাড়িতে থাকতে হবে। বেশ কিছু কাজ আছে, প্রদর্শনী হবে তো সেজন্য। মানিকবাবু চলে যাবার পর আমি আর রুদ্র হাঁটতে শুরু করলাম। এই হাসপাতাল থেকে আমাদের বাড়ির দূরত্ব হাঁটা পথে মিনিট 30-এর বেশি হবে না। সুতরাং গল্প করতে করতে দুজন মিলে হেঁটে চলে গেলে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা রুদ্র, আমাকে একটা কথা বলো তো, তুমি সকালে বললে ওরা দুজনে মারামারি করছিল, তাহলে সেখানে বিষ কোথা থেকে এলো?
তুমি একটা জিনিস খেয়াল করেছো? কি বলো তো? আমরা যখন ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম, মানে উনি যখন বললেন যে বিষক্রিয়া হয়েছে, তখন শশীভূষণ বাবুর মুখভঙ্গি আচমকাই বদলে গেছিল বেশ কিছুক্ষণের জন্য। হ্যাঁ, তা তো হতেই পারে, কারণ ভাস্কর ওর ভাইপো, মানে ছেলের মতো। হ্যাঁ, তা হতে পারে। তবে শশীভূষণ বাবু যখন আমাদের বাড়িতে গিয়ে ওদের সম্পর্কে বলছিলেন, বিশেষত ভাস্করের কথা, তখন কিন্তু ওনার মুখভঙ্গি আলাদা ছিল। মনে হচ্ছিল উনি ভাস্করের ওপর যথেষ্ট বিরক্ত। এমনকি হাসপাতাল থেকে বেরোনোর পরেও যখন আমি এই বিষয় নিয়ে কথা তুললাম, তখন ওনার মুখভঙ্গি পরিষ্কার বলে দিচ্ছিল উনি ভাস্করের প্রতি যথেষ্ট বিরক্ত। তাহলে কি এমন হলো যার জন্য ওনার মুখভঙ্গি তখন অতটা বদলে গেল? যদি মেনেও নি যে ভাইপো বলে ওনার তখন চিন্তা হচ্ছিল, তাহলে তাহলে তো সেই চিন্তা থেকে এই সমস্ত কিছুর পেছনে কি আছে, বা এই বিষক্রিয়া কিভাবে হলো, সে সমস্ত কিছু জানার চেষ্টা করাটাও ওনার কর্তব্য। কথাটা তুমি ভুল বলনি, তবে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। শশীভূষণ বাবুর মতে হিরণময় যথেষ্ট ভদ্র ও শান্ত ছেলে, তাহলে সে কেন ওইভাবে পালিয়ে গেল? শশীভূষণ বাবু আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে বৃশ্চিক, আর সেটাই খুঁজে বের করতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় এই প্রদর্শনীতে হিরণময় আসতে পারে? অস্বাভাবিক কিছু না। আর কোনো কথা হলো না। বাড়িতে গিয়ে সমস্ত গোছগাছ করে নিলাম। বিকালে সময় মতো ওনার হিটন গাড়ি এসে হাজির হলো। যেতে খুব একটা বেশি সময় লাগলো না, তবে যেতে যেতেই রুদ্র চালকের সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নিল। কথায় কথায় সে জিজ্ঞেস করে বসলো, তুমি কতদিন ধরে কাজ করছো শশীভূষণ বাবুর বাড়িতে? তা প্রায় বছর দশেক তো হবেই। আসলে এর আগে আমার বাবা ওনাদের গাড়ির চালক ছিলেন। আমরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছি। তাহলে তো বাড়ির সমস্ত সদস্যকে তুমি খুব ভালো করে চেনো। চিনি বলতে ওই ওপর, কারণ ওনাদের বাড়ির ভেতর প্রবেশ করার অনুমতি আমাদের নেই। তবে আমরা যেখানে থাকি সেখান থেকে ওনাদের বাড়ির হলঘরটা দেখা যায়। আচ্ছা, হিরণময় আর ভাস্করের সম্পর্ক কেমন? ছোটবেলায় তাদের দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, তবে বিগত 2 বছর ধরে তাদের সম্পর্কে একটা কেমন ফাটল ধরেছে। শুধু ওদের দুজনের সম্পর্কে নয়, বরং বাকি ভাই বোনেদের মধ্যেও সম্পর্কে ফাটল ধরেছে। কিরকম? আগে প্রতি রবিবার করে তারা সকলে মিলে ঘুরতে যেত। আমি তাদের নিয়ে যেতাম। আমার ওই বাড়ির ভেতর প্রবেশের অনুমতি না থাকলেও ঘুরতে গিয়ে আমি তাদের সাথে বেশ ভালোই হই হই করতাম। ভাস্কর স্যার, হিরণময় স্যার, অনু ম্যাডাম মানে শশীভূষণ বাবুর বড় মেয়ে, তনুজা ম্যাডাম মানে শশীভূষণ বাবুর ছোট মেয়ে, আর নিশীথ স্যার মানে শশীভূষণ বাবুর ভাই ফণীভূষণ বাবুর ছেলে, ওনারা এসব বংশমর্যাদাকে খুব একটা বিশেষ গুরুত্ব দেন না। তাই ওনাদের সাথে আমিও খুব সহজেই মিশতে পারতাম। তবে বাড়ির ভেতর ওনারা কেউ কোনো কথা বলতেন না আমার সাথে। তারপর কি এমন হলো যে তাদের সম্পর্কে ফাটল ধরলো, আর তুমি কবে বুঝতে পারলে যে তাদের সম্পর্কটা আগের মতো আর নেই? এই শেষ 2 মাস ধরে তাদের কাউকেই আর একসাথে দেখা যায়নি, আর তা থেকেই এটা অনুমান করেছি মাত্র। তোমার ভাস্কর স্যার কি রেসের মাঠে যেতেন? আমি তো কখনো যেতে দেখিনি। উনি কখন কখন বাড়ি থেকে বেরোতেন, আর কার কার সাথে বেরোতেন? উনি খুব একটা বাড়ি থেকে বেরোতেন না, আর বেরোলেও ভাই বোনেদের সাথে বেরোতেন। আচ্ছা, ওই বাড়ির কেউ কি খুব রাত করে বাড়ি ফিরতো, বা অনেক রাত অবধি বাড়ির বাইরে থাকতো? না, তা তো কখনো দেখিনি। আচ্ছা, তুমি কি জানো তোমার ভাস্কর স্যার হাসপাতালে ভর্তি? হ্যাঁ, সকালবেলা মেজবাবুর কাছ থেকে শুনলাম। বেশ, অনেক ধন্যবাদ। পরে যদি আবার কোনো সাহায্য লাগে আশা করি তোমার থেকে সাহায্য পাবো। নিশ্চয়ই স্যার। এরপর আর তেমন কোনো কথা হলো না। গাড়িটা এসে বাড়ির সামনে থামল। গাড়ি থেকে নামার প্রায় সাথে সাথে একজন কাজের লোকের সাথে শশীভূষণ বাবু বেরিয়ে এলেন। তারপর তাকে আমাদের ব্যাগগুলো ঘরে রেখে দেওয়ার নির্দেশ দিলেন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার কি হবে, আপনার গাড়ি করে দিব্যি চলে এসেছি। চলুন ভেতরে যাওয়া যাক। এরপর আমরা দুজন ওনার সাথে ভেতরে গেলাম।
বাইরে থেকে দেখে বাড়িটা যতটা বড় মনে হচ্ছিল, ভেতরে গিয়ে দেখলাম বাড়িটা তার থেকেও অনেকটা বড়। হলঘরটা প্রচুর দামি ও শৌখিন জিনিস দিয়ে সাজানো। চারপাশে বিভিন্ন ছবি ও মূর্তি বিশেষভাবে নজর কাড়ছে। শুধু তাই নয়, সিঁড়ি দিয়ে দোতলায় গেলে সবার প্রথমেই যেটা চোখে পড়ে, একটা বিশাল বড় অপূর্ব সুন্দর নারী মূর্তি। আমি অবাক দৃষ্টিতে চারপাশটা তাকিয়ে দেখছিলাম। শশীভূষণ বাবু আবারও বলে উঠলেন, আপনাদের থাকার ব্যবস্থা একতলাতেই করেছি, দুটো ঘরের ব্যবস্থা করে রেখেছি, তবে আপনারা চাইলে একটা ঘরেও থাকতে পারেন। না না, আমাদের একটা ঘরে থাকতে কোনো অসুবিধা নেই, আপনি বরং আমাদের থাকার ব্যবস্থা একটা ঘরেই করে দিন। রুদ্রর কথা শুনে আমিও সম্মতি জানালাম। এত বড় বাড়িতে না জানি ঘরগুলো কত বড় বড় হবে। ওরকম বড় ঘরে একা না থাকাটাই ভালো বলে মনে হলো আমার। বেশ, আপনাদের যেমন ইচ্ছা। আপনারা বরং এখন একটু বিশ্রাম নিয়ে নিন, তারপর না হয় সকলের সাথে কথা হবে, কিংবা কাল সকালেও সকলের সাথে কথা বলতে পারেন খাবার সময়, কারণ সে সময় বাড়ির প্রতিটা সদস্যকেই এক জায়গায় পাবেন। রুদ্র আর কিছু বলল না। আমার ভাবনাই সত্যি প্রমাণিত হলো। ঘরটা যথেষ্ট বড়। এ ঘরে 2 জন কেন, 10 জন থাকলেও মনে হয় বেশ আরামে থাকা যাবে। ঘরের ঠিক মাঝ বরাবর একটা বিশাল পালঙ্ক, তার একপাশে একটা গোটা আলমারি জুড়ে নানা রকমের বই। এই ঘরেও বেশ কিছু ছবি ও মূর্তি আছে, রয়েছে আরো কিছু শৌখিন জিনিসপত্র। তবে এখন আর সেই সমস্ত কিছু দেখতে ইচ্ছা হলো না, তাই পালঙ্কের উপর গা এলিয়ে দিলাম। ওইভাবেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। ঘুম ভাঙল রুদ্রর ডাকে। মিষ্টি, উঠে পড়ো, জামা বদলে নাও, এখন আমাদের একটু বেরোতে হবে। এখন আবার কোথায় যাব? মানিকবাবু এসেছেন, সমস্ত কিছুর বন্দোবস্ত চলছে, সে সমস্ত কিছু একবার দেখে নিতে হবে। পাশাপাশি এই বাড়িটাও পুরোপুরি ভালো করে একবার ঘুরে দেখে নিতে হবে। ও আচ্ছা, আর কোনো কথা না। জামা বদলে ওর সাথে ঘর থেকে বেরিয়ে পড়লাম। হল ঘরে গিয়ে সেখানে মানিকবাবুর সাথে শশীভূষণ বাবু এবং আরো বেশ কিছু সদস্যকে দেখতে পেলাম। আমাদের ওখানে যেতে দেখে শশীভূষণ বাবু আমাদের দিকে এগিয়ে এলেন। তারপর মৃদু হেসে বললেন, বাড়ির সব সদস্য তো এখানে উপস্থিত নেই, তবে যারা আছে তাদের সাথেই বরং আপনাদের পরিচয় করিয়ে দিই। এরপর একে একে সেখানে উপস্থিত সকলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। প্রথমে পরিচয় করালেন তার স্ত্রী মণিমালার সাথে। এরপর একে একে তনুজা, অনুজা, নিশীথের সাথে পরিচয় হলো। এছাড়াও ওনার বড় ভাই মণিভূষণের স্ত্রী কাঞ্চনা দেবী ও ছোট ভাই ফণিভূষণের স্ত্রী উর্মি দেবীর সাথেও পরিচয় হলো। এছাড়াও গিরিধারী ড্রাইভার, মানে যে আমাদের নিয়ে এলো, মালতী, নীলা, বাড়ির পরিচারিকা, বাগানের মালি রাজেন ও বাজার করেন প্রশান্ত, তাদের সাথেও পরিচয় হলো। তবে গিরিধারী এবং অন্যান্যদের সাথে পরিচয় হলো বাড়ির বাইরেই। এদের মধ্যে একমাত্র নীলা ও মালতীর অনুমতি আছে বাড়ির ভেতরে প্রবেশ করার। তারা সকলেই পাশেই একটা ছোট দোতলা বাড়িতে থাকে। নীলা ও রাজেন বিবাহিত এবং প্রশান্তর বউ হলো মালতী। কথায় কথায় জানতে পারলাম প্রশান্ত গিরিধারীর মতো বংশ পরম্পরায় এই কাজ করছে। তবে এখন আর কারোর সাথে কোনো কথা হলো না। রুদ্র শশীভূষণ বাবুকে বললেন, আচ্ছা, এখন একবার কি আপনাদের দোকানে যাওয়া যায়? নিশ্চয়ই। আপনি যদি আমার সাথে যেতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা বেশ, চলুন তবে। এরপর আবারও গিরিধারীকে সাথে নিয়ে রওনা দিলাম দোকানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে মণিভূষণ ও ফণিভূষণ বাবুর সাথে আলাপ হলো। আচ্ছা শশীভূষণ বাবু, আপনাদের হীরের ব্যবসার দেখভাল কে করে? এছাড়া এ সকল হীরে দিয়ে যে গয়না তৈরি হয় তাই বা কে দেখাশোনা করে? আসলে বাবার সময় অবধি সকলে মিলে সবটা দেখাশোনা করত, তবে এখন দাদা
হিরে কেনা ও তাদের সঠিকভাবে দোকানে আনা, এছাড়া কোথা থেকে আসবে এসব দেখাশোনা করে। সেগুলো এলে পরে তা সঠিকভাবে এলো কিনা ও তা গুছিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমার, এবং ফণিভূষণের দায়িত্ব হলো এই দোকানে আসা খদ্দেরদের দেখা ও গয়নার কারিগরদের উপর নজর রাখা। মণিভূষণ বাবু, আপনি যদি খুব ব্যস্ত না থাকেন তবে দোকানে আসার পর হিরে কোথায় থাকে ও আপনাদের দোকানটা যদি একটু ঘুরিয়ে দেখান তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই, আপনি আসুন আমার সঙ্গে। কথাটা বলে উনি এগিয়ে গেলেন। রুদ্র আমার কাছে এসে ফিস ফিস করে বলল, আমি মণিভূষণ বাবুকে নিয়ে একটু অন্যদিকে যাচ্ছি, তুমি শশীভূষণ বাবু ও ফণিভূষণ বাবুকে এখানে আটকে রাখবে। আমি কি করে ওনাদের আটকাবো? নিজের বুদ্ধিটার সৎ ব্যবহার করে। কথাটা বলেই সে চলে গেল। আমি আর কিছু না ভেবে কাজে লেগে পড়লাম। আপনারা কিছু মনে না করলে আমি কি আপনাদের কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, কি জানতে চান? ফণিভূষণবাবু কাজ করতে করতেই কথাটা বললেন। কাজ করতে দেখে একটু দনুমনু করলেও রুদ্রর কথা রাখতে বলে উঠলাম, আচ্ছা, আপনাদেরও তো গয়নার ব্যবসা, তাহলে ওই নান্দনিক স্বর্ণকারের কাছ থেকে গয়না বানান কেন? না মানে আজ সকালে ওই আংটির বিষয়টা ঘটার পর এটা জানতে পারলাম, তাই আর কি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম। অত সংকোচ বোধ করার কিছু হয়নি। তখনও যেটা বললাম, আসলে মাঝে বেশ কিছু বছর আমাদের কারিগরদের কাজে বেশ কিছু গাফিলতি দেখা গিয়েছিল। ফলত তখন আমরা কেবল হিরে ব্যবসার উপরেই জোর দিই, এখনও তাই। তবে আবারও ধীরে ধীরে গয়নার ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। শশীভূষণবাবুর কথা শেষ হতেই ফণিভূষণবাবু বলে উঠলেন, তাছাড়া মাঝে মাঝে অন্যদের দিয়ে কাজ করালে বেশ কিছু নতুন ধরনের কাজের নমুনাও পাওয়া যায়, যা অত্যন্ত জরুরি। এই কথাটা আপনারা ঠিকই বলেছেন। আচ্ছা, এই যে প্রদর্শনী হবে, এতে কি কি দেখানো হবে? এর মূল আকর্ষণ ওই হিরে, এছাড়াও বেশ কিছু গয়না ও মূল্যবান রত্ন দেখানো হবে। থাকবে আমাদের পারিবারিক পুরনো কিছু গয়না। আচ্ছা শশীভূষণবাবু, আপনার কি মনে হয় না যে এই অবস্থায় এই প্রদর্শনী করাটা যথেষ্ট ঝুঁকিসম্মত? মনে হয় বই কি, তবে আর যে কিছু করার নেই। এখন এই প্রদর্শনী না হলে যে অনেক ক্ষতি হবে। কিরকম ক্ষতি? আসলে চারপাশে খবর দেওয়া হয়ে গেছে, এছাড়া আয়োজন করতে গিয়ে প্রচুর ব্যয়ও করা হয়ে গেছে এমনিতে। না বৃশ্চিক বাবু, আসলে বিগত কিছু বছর ধরে আমরা এই প্রদর্শনীর আয়োজন করে আসছি। এবার যদি সেটা না হয় তাহলে বিষয়টা একটু খারাপ দেখায়। তাছাড়া সকলে কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকবে। এই জন্যই আর কি ঠিক করেছি যে প্রদর্শনীটা হয়ে যাক। তাছাড়া রুদ্রপ্রিয়বাবু তো আছেনই, এছাড়া মানিকবাবুরাও থাকছেন। আশা করি আর কোনো সমস্যা হবে না। এক প্রকার ফণিভূষণবাবুকে থামিয়ে দিয়ে কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন তিনি। এই হাবভাব দেখে আমার রুদ্রর বলা কথাটা মনে পড়ে গেল। উনি সত্যিই কিছু একটা লুকোতে চাইছেন। আমি আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিলাম, তবে তার আগেই রুদ্র আর মণিভূষণবাবু ফিরে এলেন। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সত্যি বলতে আর যে কি জিজ্ঞেস করতাম তা আমার নিজেরও জানা নেই। বাড়ি ফিরে সমস্তটাই সংক্ষেপে জানালাম রুদ্রকে। শশীভূষণবাবু মেজো হলেও ওনার কথাই বাড়ি ও ব্যবসায় বেশি খাটে। আজ মণিভূষণবাবুর সাথে কথা বলতে গিয়ে যেটুকু বুঝতে পারলাম, হিরে আমদানির খোঁজ উনি রাখলেও কোথা থেকে আসবে তা ঠিক করেন শশীভূষণবাবু। তবে ভাস্কর ও হিরণময়ের উপর শশীভূষণবাবুর অগাধ বিশ্বাস। এই শশীভূষণবাবু লোকটা খুব একটা সুবিধার নয়। চলো এখন একটু বিশ্রাম নেওয়া যাক, কাল সকালে উঠে আগে বাড়ির সকলের সাথে কথা বলতে হবে। আলাদা করে কথা বলা গেলে ভালো হতো, দেখি এখন কতটুকু কি করতে পারি। পরের দিন সকালবেলা খাবার সময় সকলের সাথেই টুকটাক কথা হলো, তবে আলাদা করে কথা বলার অনুমতি শশীভূষণবাবু দিলেন না। মূলত মেয়েদের সাথে আলাদা করে কথা বলার কোনো উপায় বের করা গেল না। অগত্যা আর কিছু না ভেবে
আমরা দুজন রওনা দিলাম উনাদের গুদাম ঘরের উদ্দেশ্যে, যেখানে মূলত গয়না তৈরির কাজ হয়। সারাদিন সেখানে ঘুরে লোকজনের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম তা বিশেষ কোনো কাজের নয়। তবে একটা জিনিস নিয়ে আমরা নিশ্চিত হলাম, শশীভূষণ বাবু নিজেদের ব্যবসাটাকে যতটা বড় ও লাভবান দেখাতে চাইছেন, আসলে ব্যবসার অবস্থা এখন ততটা ভালো নেই। তবে গিরিধারী ও প্রশান্তর থেকে বেশ কিছু খবর পেয়েছি। এছাড়া একবার হাসপাতালেও গিয়েছিলাম ভাস্করের খোঁজ নিতে, তবে বিশেষ কোনো খবর পাওয়া গেল না। আর একদিন পরেই প্রদর্শনী, তাই আর তেমন কোনো কথা হলো না। রাত কটা হবে খেয়াল নেই, এমন সময় একটা আওয়াজ পেয়ে ধর্মর করে বিছানায় উঠে বসলাম। বৃশ্চিক বৃশ্চিক, চলো তাড়াতাড়ি, মনে হয় কোনো অঘটন ঘটে গেছে। আমি আর কোনো কথা বাড়ালাম না, দুজন মিলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লাম। বাইরে চারপাশ অন্ধকার। আমি কিছু বুঝে ওঠার আগেই রুদ্র কিছু একটা লক্ষ্য করে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। কারোর সাথে একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। আচমকা কে একটা চোর চোর বলে ছুটে এলো, আর তার পর মুহূর্তেই গ্যাস বাতিগুলো জ্বলে উঠল। তাতে দেখলাম মানিকবাবু রুদ্রকে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করছেন। আলোতে তাকে দেখে ছেড়ে দিয়ে বেশ অবাক স্বরে বলে উঠলেন, এত রাতে আপনারা এখানে কি করছেন? রুদ্র কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই একজন কনস্টেবল এসে বলে উঠল, আরে এনারাই তো ওই ঘরে গেছিলেন। মানে? হ্যাঁ, আমি সত্যি বলছি। ঘরের দরজা বন্ধ করে একপাশে আড়ালে বসেছিলাম। আমি বসে থাকতে থাকতে চোখ লেগে এসেছিল। এমন সময় একটা আওয়াজ পেয়ে নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে দেখি দরজা খোলা। আমি কিছু বুঝে ওঠার আগেই কে যেন আমাকে একটা ধাক্কা দিয়ে এই দিকে এলো। তার পিছনে এলো আরও একজন। কোনো রকমে উঠে তাদের পিছু নিয়ে এখানে এসে দেখি ওনারা। এসব আপনি কি বলছেন? আপনি জানেন উনি কে? উনি হলেন ডিটেকটিভ রুদ্রপ্রিয় গিরি, আর আপনি তাকে চোর বলছেন? উনি কে তা আমি জানি না, তবে আমি যা দেখেছি শুধু সেটুকুই বলেছি। মানিকবাবু, এ বিষয়ে আপনার কি মতামত জানতে পারি? বৃশ্চিক, একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না রুদ্র। তুমি বা কি করে এত শান্ত আছো? এই লোকটা তোমার নামে চুরির অপবাদ দিচ্ছে, আর তুমি সেটা চুপচাপ শুনছো, কোনো প্রতিবাদ করবে না? দেখুন বৃষ্টিক বাবু, আপনি শান্ত হন। আর রুদ্রপ্রিয় বাবু, আপনাকে অনুরোধ করছি, আপনি আপনি একটু আমার সাথে আসুন। কথাটা বলে মানিকবাবু রুদ্রকে নিয়ে ওখান থেকে চলে গেল। ইতিমধ্যে বাড়ির সকলে সেখানে জড়ো হয়ে গেছিল। শশীভূষণ বাবু আমার দিকে এগিয়ে এসে বললেন, শেষে কিনা আপনারা? এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা কেউই এরকম নই। আর তাছাড়া আদৌ চুরি হয়েছে কিনা সেটাই তো এখনো নিশ্চিত হয়ে জানা গেল না, বা চুরি হলেও কি চুরি হয়েছে তাই তো এখনো অজানা। আপনি কিভাবে এরকম কথা বলতে পারেন? প্রদর্শনীর আগের দিন আর কি চুরি হওয়ার আছে? ওই হিরেটাই চুরি হয়েছে। কেন, এই বাড়িতে কি আর কোনো দামি জিনিস নেই? তা কেন, এই বাড়িতে প্রতিটা জিনিসই যথেষ্ট দামি। এছাড়াও প্রচুর হীরের গয়নাও এই বাড়িতে মজুত আছে। তবে এসব প্রশ্নের অর্থ কি? প্রশ্নের অর্থ একটাই, যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে কেবল ওই হিরেটাই চুরি হয়েছে, আর কোনো কিছু চুরি হয়নি? কনস্টেবল তো বলল যে আপনাদের দুজনকে ওই ঘর থেকে বেরোতে দেখেছে, আর ওই ঘরে এই মুহূর্তে হিরেটা ছাড়া আর কিছুই নেই। তবুও কোনো কিছু না দেখে কি এতটা নিশ্চিত হয়ে এই কথা বলা যায়? শশীভূষণবাবু আরো কিছু বলতে যাচ্ছিলেন, তবে তার আগেই রুদ্র আর মানিকবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। ওদের দুজনের কারো মুখ দেখে কোনো কিছু বোঝার উপায় ছিল না। এরপর মানিকবাবু বললেন, শশীভূষণ বাবু, আগে আমাদের ওই ঘরে যেতে হবে, তারপর আমরা সকলের সাথে কথা বলবো এক এক করে। এসব আপনি কি বলছেন মানিকবাবু? আপনাকে তো আগেই বলেছি যে বাড়ির মেয়েদের সাথে এইভাবে আমি আপনাদের কথা বলতে দিতে পারবো না। তবে মানিকবাবু আর কিছু না বলে সেই ঘরের দিকে রওনা দিলেন। না,
শশীভূষণ বাবুর চিন্তা অমূলক নয়। যে বাক্সের মধ্যে হিরেটা রাখা হয়েছিল সেই বাক্স সমেত তা উধাও হয়ে গেছে। চলুন শশীভূষণ বাবু, এবারে এক এক করে সকলের সাথে কথা বলতে হবে। আপনাকে তো বললাম যে বাড়ির মেয়েদের সাথে কথা বলা কোনোভাবেই সম্ভব নয়। আপনি বাকিদের সাথে কথা বলুন, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে আপনার কথা আমি রাখতাম যদি না আজকের এই ঘটনাটা ঘটে যেত। এই ঘটনার জন্য আমার পরিবারকে জেরা করে তো কোনো লাভ নেই। আপনার সাথে যে কনস্টেবল এসেছিল সেই তো জানালো যে বৃশ্চিকবাবু আর রুদ্রপ্রিয় বাবুকে সে দেখেছে এই ঘর থেকে বেরোতে। তাহলে তাদের জেরা করলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। সেটা না হয় আমাকে বুঝতে দিন। আপনাকে যেটুকু বললাম আপনি সেটুকুর ব্যবস্থা করুন। শশীভূষণ বাবু একই কথা বারবার বলে যাচ্ছিলেন, তবে তাতে বিশেষ কোনো লাভ হলো না। শেষে বাধ্য হয়ে বাড়ির সকলের সাথে কথা বলার অনুমতি দিলেন তিনি। আমি, রুদ্র এবং মানিকবাবু তিনজনে মিলে শুরু করলাম সকলের সাথে কথা বলতে। প্রথমেই ঘরে উপস্থিত হলেন মণিভূষণ বাবু। তিনি ঘরে আসার পর রুদ্র ও মানিকবাবু নিজেদের মধ্যে একবার চোখাচোখি করলেন। এরপর রুদ্র প্রশ্ন করতে শুরু করল, মণিভূষণ বাবু, আজ সকালে আপনার সাথে কথা বলে আমি যেটুকু বুঝেছি তাতে আপনি বড় ভাই হলো শশীভূষণ বাবুর মতামতই সব। কথাটা কি ঠিক? আপনি বিচক্ষণ মানুষ, আপনার থেকে কি আর লুকোবো। আসলে নামেই আমাদের কোনো ভাগ নেই, সমস্তটা সকলে মিলে চালাই। কিন্তু এর পেছনেও অনেক ব্যাপার আছে। কিরকম? আসলে আমার বাবার বরাবরই প্রিয় ছেলে ছিল শশী, তবে সেই নিয়ে আমার বা ফণির কোনোদিনই কোনো অভিযোগ ছিল না। সত্যি বলতে আমাদের তিনজনের মধ্যে ওর বুদ্ধি যথেষ্ট তীক্ষ্ণ, সুতরাং ওর উপরে চোখ বন্ধ করে ভরসা করতে আমাদেরও কোনো অসুবিধা ছিল না। তবে সমস্যাটা শুরু হলো বাবার মৃত্যুর পর থেকে। মা অনেক আগেই মারা গেছেন। বাবা মারা যাবার পর শশী নিজেকে এই সমস্ত কিছুর হর্তাকর্তা বিধাতা ভাবতে শুরু করে দেয়। নিজের ইচ্ছেতেই সে গয়নার ব্যবসার অগ্রসর কমিয়ে দিয়ে হীরের ব্যবসাকে প্রাধান্য দিতে শুরু করে। তা দেখে আমরা দুজনে প্রতিবাদ করলেও তা খুব একটা কার্যকর হয়নি বলাই বাহুল্য। এরপর ধীরে ধীরে আমাদের গয়নার ব্যবসার বাজার দর কমতে শুরু করে। তাই আমরাও ঠিক করি যে ওর কথা মেনে নিয়ে না হয় দেখি কি হয়। শশী আমার দুই ছেলেকে খুব ভালোবাসত, সুতরাং আমি এদিকে নিশ্চিত ছিলাম যে সে আমাকে বঞ্চিত করলেও আমার ছেলেদের হয়তো বঞ্চিত করবে না। তবে কিছু মাস আগে সে আমার এই ধারণা সম্পূর্ণ ভেঙে দেয়। কেন, কি এমন ঘটেছিল? আমার ছেলে দুটো ওর আশকারাতেই পুরোপুরি বিপথে চলে যায়। কিন্তু শশীভূষণ বাবু যে বলছিলেন হিরণময় খুব ভালো ছেলে। আসলে হিরণময় খুব শান্ত স্বভাবের ছেলে, চট করে কোনো কিছুর প্রতিবাদ সে করতে পারে না। অপরদিকে ভাস্কর একেবারেই উল্টো। আচ্ছা, ভাস্করের সাথে কি শশীভূষণ বাবুর কোনো কারণে কোনো বিবাদ হয়েছিল? এই ব্যাপারে কি কিছু আপনি জানেন? না, ছেলেটা আমার সাথে কথা বলাই একেবারে বন্ধ করে দিয়েছিল। শত চেষ্টা করেও তার থেকে কোনো কিছু জানতে পারিনি আমি। আর তারপর তো একদিন বাড়ি থেকেই নিরুদ্দেশ হয়ে গেল। আর কদিন আগে খবর পেলাম সে নাকি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমার যেন সমস্ত কিছু কেমন গুলিয়ে যেতে শুরু করলো। রুদ্র তাকে সান্ত্বনা দিতে লাগলো। রুদ্রপ্রিয়বাবু, আমি নিজেকে ঠিক সামলে নেব, তবে আপনার কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার ছেলে দুটোকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব। আচ্ছা, হিরণময় এখন কোথায়? সে ব্যাপারে আপনি কি কিছু বলতে পারবেন? না। বেশ, এবার আপনি আপনার স্ত্রীকে একটু ডেকে দিন। কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করলেন কাঞ্চনা দেবী। তার থেকেও বিশেষ কিছু জানা গেল না। তিনিও মণিভূষণ বাবুর মতো একই কথা বলে গেলেন। এরপর ঘরে এলেন
অনুজা দেবী। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভাস্কর হাসপাতালে ভর্তি। শুনেছি। আপনি কি এটা জানেন যে তার বিরুদ্ধে চুরির অভিযোগও আছে? হ্যাঁ। আপনার কি মনে হয় যে সেই চুরি করতে পারে? যে ছেলে নিজের বাড়িতে চুরি করতে পারে তার পক্ষে অন্যের বাড়িতে চুরি করাটা কি খুব অস্বাভাবিক ব্যাপার? নিজের বাড়িতে চুরি বলতে ঠিকই চুরি করেছে। সে আমার মায়ের আংটি চুরি করেছে, এছাড়াও কানের দুলও চুরি করেছে সে। এমনকি আমার তো মনে হয় আজকে যে ঘটনাটা ঘটলো এর পেছনে ওরই হাত আছে। যে মানুষটা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে সে কিভাবে চুরি করতে পারে অনুজা দেবী? হয়তো তার কোনো সঙ্গী এই কাজটা করেছে, কিংবা হিরণময় করেছে। তবে আপনার বাবা যে বলেছিলেন হিরণময় যথেষ্ট ভালো ছেলে, তবে কি উনি মিথ্যে কথা বলেছিলেন? রুদ্রর এই প্রশ্ন শুনে অনুজা দেবী একেবারে চুপ করে গেলেন, যেন কিছু একটা বেফাস বলে ফেলেছেন। আমি কি তবে ধরে নেব যে শশীভূষণ বাবু নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য হিরণময়কে বাঁচাতে চাইছেন, আর সেই কারণেই আমাকে মিথ্যে কথা বলেছেন? বাবার এতে কি স্বার্থ থাকবে? তাছাড়া ওদের দুজনের জন্য আমাদের যথেষ্ট ক্ষতি অলরেডি হয়েছে, সুতরাং ওদের দুজনকে বাঁচানোর কোনো প্রশ্নই ওঠে না। এই কিরকম ক্ষতি হয়েছে জানতে পারি? এই যে চুরিগুলো করেছে এটা কি কম ক্ষতি বলে আপনার মনে হচ্ছে? একেবারেই না। যাই হোক, আপনি এবার আপনার বোনকে পাঠিয়ে দিন। তনুজা দেবীর কাছ থেকে সেরকম কিছু জানা গেল না। অনুজা দেবীর থেকে তনুজা দেবী যথেষ্ট বেশি সতর্ক, প্রতিটা প্রশ্নের উত্তর বেশ ভেবে চিনতে ঠান্ডা মাথায় দিলেন। এরপর একে একে উর্মি, ফণীভূষণবাবু, নিশীথ সকলের সাথেই কথা হলো, তবে তেমন কিছুই জানা গেল না। পরের দিন সকালে উঠে আবারও আমরা রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। তবে আজ আমরা তিনজনেই নিজেদের পরিচয় গোপন করে ভেতরে প্রবেশ করলাম। ভাস্করের ঘরের সামনে গিয়ে রুদ্র বলল, আমি ভেতরে যাচ্ছি, তুমি এখানেই থাকো। আর মানিকবাবু, আপনি বরং একবার দেখে নিন আশেপাশে আর কেউ আছে কিনা। রুদ্রর কথা মতো আমরা যে যার কাজে লেগে পড়লাম। ভেতরে একজন ডাক্তার আর একজন আয়া গোছের মহিলা ছিলেন। মানিকবাবু ছলে বলে কৌশলে তাদেরকে বের করে আনলেন, আর আমি অপর দিকে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলাম যাতে আর কেউ সেখানে চলে না আসে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। এমন সময় আগের দিনের সেই ডাক্তারকে দেখতে পেয়ে রুদ্রর বলা কথা মতো আমি তার পায়ে গিয়ে লুটিয়ে পড়লাম। ডাক্তারবাবু, আমার ছেলেটাকে ভালো করে দেন। আমি আপনার দুটি পায়ে পড়ি, আমার ছেলেটাকে বাঁচিয়ে দেন ডাক্তারবাবু। আরে আরে, কি করছেনটা কি? পায়ে হাত দিচ্ছেন কেন? কি হয়েছে আপনার ছেলের? সে কোথায়? ও বাড়িতে আছে ডাক্তারবাবু। আমার সাথে চলেন ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচিয়ে দেন। আরে এভাবে হয় নাকি? আমার পক্ষে আপনার বাড়ি যাওয়া সম্ভব না। আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন এখানে। চলেন না ডাক্তারবাবু, আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি আছি, তবু না করবেন না ডাক্তারবাবু। আহা, একবার বললে বুঝতে পারো না? আমি বাড়িতে গিয়ে রোগী দেখি না, তুমি তোমার ছেলেকে এখানে নিয়ে আসো। কিন্তু ওই বাবু যে বললেন আপনি বাড়ি গিয়েও রোগী দেখেন, তাহলে কি উনি আমাকে মিথ্যে কথা বললেন? কোন বাবু তোমাকে এ কথা বলেছে শুনি? ওই সোনার দোকানের বাবুটা, তিনি তো আমাকে বললেন যে আপনি নাকি বাড়ি গিয়ে রোগী দেখেন। তাহলে কি তিনি আমাকে মিথ্যে কথা বললেন? এইবারে আচমকাই ওনার গলার স্বর নরম হয়ে গেল। উনি খুব মৃদু স্বরে ধীরে ধীরে বললেন, তোমার ছেলের অবস্থা কি খুবই খারাপ? যদি তা হয় তাহলে তুমি নিজের ঠিকানাটা একটা কাগজে লিখে দিয়ে এখন তুমি চলে যাও। আমি বিকালে গিয়ে তোমার ছেলেকে দেখে আসবো, তবে তার জন্য কিন্তু আমার আলাদা টাকা চাই। কথাটা শুনেই আমি চমকে উঠলাম, তবে নিজের মনের ভাবটা লুকিয়ে নিয়ে জামার পকেট থেকে একটা কাগজ বের করে ওনার হাতে ধরিয়ে দিলাম। এই কাগজটা সকালবেলা রুদ্র আমাকে দিয়েছিল। এরপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। বেশ কিছুক্ষণ পর
রুদ্র আর মানিকবাবু বেরিয়ে এলেন। কেউ কোনো কথা না বলে আমরা হাঁটতে শুরু করলাম, যেন আমরা একে অপরকে চিনি না। বেশ খানিকটা যাবার পর রাস্তায় দেখা মিলল শশীভূষণ বাবুর ফিটন গাড়িটার। তিনজনই খুব সতর্কভাবে গাড়িতে চড়ে বসলাম। রুদ্র, তোমার কথা না একেবারে মিলে গেছে। আমাকে আমাকে একটা কথা বলো তো, তুমি কিভাবে এতটা নিশ্চিত হলে যে উনি টাকার বিনিময়ে এমন একটা কাজ করতে রাজি হয়ে যাবেন? নিশ্চিত নয়, এটা ছিল আমার অনুমান মাত্র। যাই হোক, এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। সে সমস্ত কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। গিরিধারী, চলো এবার। এতক্ষণ ধরে গাড়িটা ধীর গতিতে এগোলেও রুদ্রর কথা শুনে গিরিধারী গাড়ির গতিবেগ এক ঝটকায় অনেকটা বাড়িয়ে দিল। নিমেষের মধ্যে আমরা গিয়ে উপস্থিত হলাম একটা গুদাম ঘরে। তবে সেটা দেখে মনে হলো না যে এখানে কারো যাতায়াত আছে বলে। তবে রুদ্র আমাদের কাউকে সাথে নিল না, নিজে একাই সে গুদাম ঘরে প্রবেশ করল। এতে আমার একটু রাগ হলো। তবে এই ঘটনা এর আগেও বহুবার ঘটেছে, তাই আর এইসব নিয়ে মিছে মাথা ঘামালাম না। এমন সময় আমার মাথায় হঠাৎই একটা প্রশ্ন এলো। কিছু না ভেবে আমি মানিকবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মানিকবাবু, গতকাল আপনি এমনিতে বসে রেগেছিলেন বুঝতে পারছি, আর তাতেই ভাবছিলাম কালকে অত বড় একটা ঘটনার পরেও আপনি ওকে কোনো কিছুই বললেন না। হাসালেন বৃষ্টিক বাবু, হাসালেন। যতই আমার অবস্থা খারাপ থাকুক না কেন, তার মানে এই না যে আমি ওনাকে চোর ভাববো। তাছাড়াও রুদ্রপ্রিয় বাবু কালকে যে যুক্তিটা আমাকে দিলেন, তারপর ওনাকে চোর ভাবার কোনো অবকাশই থাকে না। কিরকম যুক্তি? আপনার মনে আছে কাল নিচে ওই ঘটনার পর আমরা দুজন আলাদাভাবে কথা বলেছিলাম। সেই সময় রুদ্রপ্রিয় বাবু আমাকে জানান যে শব্দ শোনার পর আপনারা সেখানে এসে হাজির হয়েছিলেন এবং উনি কাউকে একটা পালিয়ে যেতে দেখে তার পিছু নেন। তাছাড়াও আপনাদের ঘরটা ছিল ওই ঘরেরই দুটো ঘর পেছনে। ফলত আধো অন্ধকারে আপনারা দুজন ওই দিক দিয়ে ছুটে আসায় আমার সঙ্গে থাকা কনস্টেবলটির মনে হয়েছে যে আপনারা বুঝি ওই ঘর থেকেই বেরিয়েছেন। তাছাড়াও প্রমাণ হিসেবে রুদ্রপ্রিয় বাবু আমাকে একটি জামার ছেঁড়া টুকরো এবং একটি দামি গলার চেইন দেখান। সেই জামার টুকরোটা আপনাদের দুজনের জামার কারো সাথেই মেলে না। এমনকি ওই বাড়ির কাউকে আমি ওরকম জামা পরতে দেখিনি। আর রইল পরে সেই চেইন, সেটিও বেশ দামি, যা আপনাদের কখনো ব্যবহার করতে আমি দেখিনি। রাতের বেলা ওরকম একটা ঘটনা ঘটবে তা আমাদের কারোরই জানা ছিল না। সুতরাং ওই সমস্ত জিনিস আর যাই হোক ওইভাবে জোগাড় করাটা সম্ভব ছিল না। তাই ওনার কথা আমি মেনে নিতে বাধ্য হই। তাছাড়া আমি আরো একটা জিনিস ভেবে দেখলাম, ওনাকে শশীভূষণ বাবু ব্যক্তিগতভাবে ডেকে পাঠিয়েছিলেন, তবে আমাকে উপরমহল থেকে পাঠানো হয়েছে। এখন যদি কোনো গন্ডগোল হয় বা এই সমস্যার সমাধান করতে না পারি, তবে আমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। তার থেকে বড় মনের সাথে হাত মেলানোটাই আমার কাছে বুদ্ধিমানের মনে হয়েছে। মানিকবাবুর শেষের কথাটা শুনে আমার বেজায় হাসি পেল, তবে নিজের হাসিটা চেপে রাখলাম। ইতিমধ্যে রুদ্র ফিরে এলো। এরপর আমরা সেখান থেকে সোজা গেলাম আমাদের পাড়ার সেই স্বর্ণকারের দোকানে। সেখানে তার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা জানতে পারলাম যে ওনার বাবা একসময় এই কর্মকার স্বর্ণকারেরই একজন শ্যাকরা ছিলেন। এখান থেকেই কাজ শিখে পরে নিজের দোকান তৈরি করেন। ফলত তাদের সম্পর্ক বেশ ভালো। এছাড়া এটাও জানা গেল যে চোর পাড়ার লোকেদের একেবারে অতিষ্ঠ করে তুলেছিল, সেও নাকি ধরা পড়েছে। এরপর অবশেষে আরও একটা গুদাম ঘর ঘুরে অবশেষে বাড়ি ফিরলাম আমরা। আমাদের ফিরতে দেখে শশীভূষণবাবু বলে উঠলেন, এই তো আপনারা এসে গেছেন। হীরের কোনো সন্ধান পাওয়া গেল কি? না, এখনো পাওয়া যায়নি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি সন্ধান পাওয়া যাবে। রাত পেরোলেই যে প্রদর্শনী, এখনো যদি হীরের সন্ধান না পাওয়া যায় তাহলে প্রদর্শনীতে কি দেখাবো বলতে পারেন? কাল প্রদর্শনী শুরু হওয়ার আগে ওই হীরে তার যথাস্থানে ফিরে আসবে। এই নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। ফিরে এলেই ভালো।
কথাটা বলে উনি ওখান থেকে চলে গেলেন, আর মানিকবাবুও রুদ্রর ইশারা পেয়ে কোথায় একটা যেন চলে গেলেন। আমরা দুজন নিজেদের ঘরে ফিরে এলাম। ঘরে এসে আমি রুদ্রকে প্রশ্ন করলাম, আমাকে কি একটু খোলসা করে বলবে যে ঠিক কি ঘটে চলেছে? সকাল থেকে একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে, অথচ আমি কিছুই বুঝতে পারছি না। আর একটু সবুর করো, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু জানতে পারবে। যাই হোক, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের যে আবার বেরোতে হবে, ভুলে গেলে নাকি? আমি আর কিছু বললাম না। ওর এই স্বভাবটা আমার চির পরিচিত। যতক্ষণ না পর্যন্ত নিজের সমস্তটুকু নিশ্চিত হচ্ছে ততক্ষণ কোনো কিছুই জানাবে না। বিকেলের দিকে আমরা তিনজনে আবারও বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্যস্থল একটি ভাঙা গুদাম ঘর, যেখানে সকালবেলা রুদ্র একাই গেছিল। আমরা আবারও সকালের সেই বেশভূষা পরেই এখানে এসেছি। তবে এইবারে গিরিধারীও আমাদের সাথে গুদাম ঘরের ভিতরে প্রবেশ করেছে। তোমার কি মনে হয় ওই ডাক্তার সত্যি সত্যি এখানে আসবে? আসবে বন্ধু, আসবে। যে মানুষ টাকার জন্য সব কাজ করতে পারে, সে মানুষ টাকার কথা শুনেও আসবে না, এমনটা হতেই পারে না। আমি আর কিছু বললাম না। চুপচাপ প্রহর গুনতে থাকলাম যে কখন তিনি এসে হাজির হন। এভাবে কতক্ষণ যে অপেক্ষা করেছি তা নিজেও বলতে পারবো না। আচমকা বেশ কিছু মানুষের কথা বলার শব্দ পেয়ে সতর্ক হয়ে উঠলাম। তারপর গলার স্বর যতটা সম্ভব নিচু করে রুদ্রকে বললাম, এ তো মনে হচ্ছে অনেকগুলো মানুষের কথা বলার শব্দ, কিন্তু এতগুলো মানুষ এখানে কি করছে? তবে আমার এই প্রশ্নের উত্তর রুদ্র নয়, বরং গিরিধারী দিল। বাবু, এর পাশেই তো আমাদের দোকানের গুদাম ঘর। মাল বাইরে থেকে আসার পর এখানেই তো রাখা হয়, তারপর এখান থেকে দোকানে যায়। মনে হয় ওদেরই কোনো লোক এখানে আছে, তারাই কথা বলছে। তবে গিরিধারীর এই কথা ভুল প্রমাণিত হল। বেশ কিছুক্ষণ পর অনেকগুলো মানুষের পায়ের শব্দ গুদামের ভেতরে শুনতে পেলাম। আমি আবারও গিরিধারীকে প্রশ্ন করলাম, এর পাশেরটা যদি গুদামঘর হয় তাহলে আমরা যেখানে লুকিয়ে আছি এটা কি? এটাও একটা গুদাম ঘর, তবে এটা তেমনভাবে ব্যবহার করা হয় না। আর কোনো কথা বলার সুযোগ পেলাম না। চোখের সামনে দেখতে পেলাম বেশ কতগুলো ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে, আর তাদের সাথে এগিয়ে আসছে সেই ডাক্তারবাবু। এই তোরা চারপাশটা ভালো করে খোঁজ, আমি নিশ্চিত ওনারা এখানেই কোথাও লুকিয়ে আছেন। এমন সময় দুটো গুলির শব্দ শুনতে পেলাম। অবাক হয়ে দেখলাম শুধু ওই লোকগুলো নয়, বরং আরো কিছু কনস্টেবলও সেখানে প্রবেশ করেছে। তাদের ভিতরে আসতে দেখে মানিকবাবু নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তারপর চিৎকার করে বললেন, এদের সকলকে হাতে হাত করা পড়াও, যেন একজনও এখান থেকে পালাতে না পারে। মানিকবাবুর কথা শেষ হতে দেরি হলো না। ওই লোকগুলো গুলি চালাতে শুরু করে দিল। আমি আর রুদ্র খুব সতর্কভাবে সেখান থেকে বেরোলাম। রুদ্র হয়তো পিছন দিক দিয়ে ওদের উপর হামলা করার মতলব করছিল, তবে সেই লোকগুলো আমাদেরও ঘিরে ধরল। একজন রুদ্রকে লক্ষ্য করে গুলি চালাতেই সে খুব কায়দা করে মাটিতে বসে পড়ল। শুধু তাই নয়, নিজে মাটিতে বসে আমার পা ধরে হ্যাঁচকা টান মারল। ফলে আমি মুখ থুবড়ে মাটিতে পড়লাম, আর তার প্রায় সাথে সাথেই একটা গুলি আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। রুদ্র বসে থাকা অবস্থাতেই তাকে লক্ষ্য করে পা চালালো। লোকটাও খুব কায়দা করে সেখান থেকে সরে গেল। তবে রুদ্র যে এত সহজে দমে যাবার পাত্র নয় তা বলার অবকাশ রাখে না। দুজনের মধ্যে তুমুল লড়াই বেঁধে গেল। অপরদিকে মানিকবাবু সেই ডাক্তারের টুটি চেপে ধরলেন। একের পর এক গুলি, এমনকি ছোড়াও ছুটতে শুরু করলো ওই লোকগুলো। মারামারির এমন পর্যায়ে মানিকবাবু ওই ডাক্তারটির কপালে বন্দুক ঠেকালেন, আর তার প্রায় সাথে সাথে বাকিরা একদম চুপচাপ হয়ে গেল। ওদের আর কোনো কিছু করার সুযোগ না দিয়ে গাড়িতে তুলে থানায় পাঠিয়ে দিলেন প্রত্যেককে। শুধু ওই
ডাক্তারকে বাদে। রুদ্র গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে গিয়ে তার সামনে দাঁড়ালো। হাসপাতালে যিনি রয়েছেন তিনি আসলে হিরণময়। আমি ঠিক বলছি তো ডাক্তারবাবু? আমি কি করে জানবো? তাছাড়া বাড়ির লোকই তো বলেছে যে ওটা নাকি ভাস্কর। আপনি যে সবটা জানেন সেটা আমি প্রমাণ করে দেব, আর তারপর কিন্তু আপনারও হাজতবাস নিশ্চিত ডাক্তারবাবু। তাই বলছি, যা যা জানেন সমস্তটা বলে দিন, তাহলে হয়তো আপনার শাস্তি কিছুটা হলেও কমতে পারে। না না, দয়া করে এরকম করবেন না, এতে আমার কোনো দোষ নেই। আপনার দোষ আছে কি না তা তো আইন ঠিক করবে, আমি তা ঠিক করার কে? তবে আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে আমি মানিকবাবুর সাথে কথা বলতে পারি, যাতে আপনার শাস্তি কিছুটা লাঘব করা যায়। লোকটি কান্নায় ভেঙে পড়লেন। আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে গুদাম ঘরের পিছনের একটা ঘর থেকে ভাস্করকে গাড়িতে তোলা হলো। তারপর হাসপাতালে গিয়ে হিরণময়কে গাড়িতে তোলা হলো। এরপর আমরা সোজা পৌঁছলাম শশীভূষণ বাবুর বাড়িতে। রাত তো প্রায় হয়ে এলো। আজকের রাত পোহালে কালকে প্রদর্শনী, অথচ আপনারা এখনো হীরের সন্ধান দিতে পারলেন না। আহা, এত ব্যস্ত হবেন না, হীরে তো এই বাড়িতেই আছে। ওর এই কথা শুনে সকলেই অবাক হয়ে গেলেন। আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। শশীভূষণ বাবু রাগে ফোঁস করতে করতে বলে উঠলেন, আপনি কি আমার সাথে রসিকতা করছেন? একেবারেই না শশীভূষণ বাবু, আর তাছাড়া হীরে যে বাড়িতে আছে তা তো আপনিও খুব ভালো করেই জানেন। আপনি ঠিক কি বলতে চাইছেন দয়া করে বলবেন, আর হীরে কোথায় আছে সেটাও জানান। সব কিছু জানতে পারবেন, তবে তা আমি বলবো না, বলবে অন্য একজন। কথাটা বলেই রুদ্র মানিকবাবুর দিকে তাকিয়ে ইশারা করল। ওর ইশারা পেয়ে মানিকবাবু সেই ডাক্তারকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তাকে দেখে শশীভূষণ বাবু তো অবাক হলেনই, তবে তার সাথে অবাক হলেন শশীভূষণ বাবুর ভাই ফণীভূষণ বাবু। তিনি এসে এক প্রকার শশীভূষণ বাবুর পা জড়িয়ে ধরে বললেন, আমাকে বাঁচান, নয়তো নয়তো আমার সংসারটা ভেসে যাবে। ওনারা সব কিছু জেনে গেছেন। ওনাকে এসব বলে কিছু হবে না, কারণ ওনাকে কে বাঁচাবে তা এখনো ঠিক মতো বলা যাচ্ছে না। যাই হোক, আপনি এবার সমস্ত ঘটনাটা আমাদের খুলে বলুন। আপনি একদম ঠিক সন্দেহ করেছিলেন। হাসপাতালে যে ভর্তি ছিল সে ভাস্কর নয়, হিরণ নয়, তবে বিষক্রিয়া ভাস্করের ওপরই হয়েছিল। আসলে ও যে হিরেটা চুরি করেছিল তার মধ্যেই ছিল বিষ, যা ওর ত্বকের সংস্পর্শে এসে ধীরে ধীরে ওর শরীরে ছড়িয়ে পড়েছিল। প্রথমে ওকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে শশীভূষণ বাবুর কথায় ওকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ওনাদেরই পুরোনো একটা গোদাম ঘরে, এবং তার জন্য হিরণ্ময়কে সেখানে ভর্তি করানো হয়। শুধু তাই নয়, সেদিন হিরণ্ময়েরও কিছুটা চোট লেগেছিল। আপনি হয়তো সেটা জানবেন রুদ্রপ্রিয় বাবু। ঠিক তাই, আর সেদিন যখন হাসপাতালে গিয়েছিলাম তখন ডান হাতের ওই কাটা দাগটা চোখে পড়েছিল, যেটা মারামারি করার সময় পড়ে গিয়ে হিরণ্ময়ের হাতে হয়ে গেছিল। তবে তখন আমি বুঝতে পারিনি যে ওটা আসলে হিরণ্ময়। পরে এই বাড়িতে এসে সকলের সাথে কথা বলতে চাইলে শশীভূষণ বাবু বারবার করে বাধা দিতে থাকেন। তাই এক প্রকার বাধ্য হয়ে কথার ছলে গিরিধারীকে আমি জিজ্ঞেস করি যে সে কিভাবে বুঝতে পারতো কোনটা ভাস্কর আর কোনটা হিরণ্ময়। উত্তরে সে আমাকে জানায় ভাস্করের বাঁ কানের নিচে গলায় একটা জুরুল আছে, যা আকারে ছোট হলেও ভালোই দেখা যায়। এছাড়াও ভাস্করের গলার স্বর বেশ ভারী। এই কারণে সেদিন বিকেলে আমি আবারও হাসপাতালে যাই। আমাকে প্রথমে সেখানে ঢুকতে না দিলেও পরে লুকিয়ে আমি সেখানে প্রবেশ করি। তখন সেই জরুলটা ছিল, অথচ কাল যখন আবারও গেলাম তখন সেই জরুলটা আর দেখতে পেলাম না। এখানেই আমার খটকা লাগলো। এরপর বাড়ির সকলের সাথে কথা বলে একটা জিনিস বেশ ভালো বুঝতে পারি, বিগত বেশ কিছু মাস ধরে আপনাদের ব্যবসার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। অপরদিকে আপনার মেয়ে অনুজা দেবীর কাল করা অস্বাভাবিক আচরণ, তার কথা অনুযায়ী হিরণ্ময় ও ভাস্কর দুজনেই সমান অভদ্র ও খারাপ। অপরদিকে গিরিধারীর কথা অনুযায়ী তারা প্রত্যেকে ভীষণই ভালো এবং মিশুকে। আর আপনার কথা অনুযায়ী হিরণ্ময় যথেষ্ট শান্ত ভদ্র ছেলে, কিন্তু ভাস্কর ঠিক তার বিপরীত। মণিভূষণ বাবুর থেকে জানতে পারি আপনি দুজনকে সমানভাবে ভালোবাসতেন, অন্তত তার তো তাই মনে হয়েছিল। আপনার স্ত্রী এবং কাঞ্চনা দেবীরও একই মত, অর্থাৎ কারো কাছে হিরণ্ময় ভালো, আবার কারো কাছে ভাস্কর ভালো,
কারো কাছে দুজনেই ভালো, আবার কারো কাছে দুজনেই খারাপ। এছাড়াও আমার খটকা লাগে আপনার আচরণে। আপনি যখন আমার বাড়িতে গিয়েছিলেন তখন আপনি ভাস্করের প্রতি যথেষ্ট বিরক্ত ছিলেন, তবে হাসপাতালে গিয়ে তার বিষক্রিয়া হয়েছে শোনার পর আপনি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে আবারও নিজেকে সামলে নিয়ে সেই বিরক্তি ভাবটাই প্রকাশ করেন। বিষয়টা কোনোভাবেই আমি মেলাতে পারছিলাম না। তবে কথায় আছে, দোষী কোনো না কোনো প্রমাণ ঠিক ছেড়ে যায়, আর আপনার বেলাতেও তাই হলো। পালানোর সময় হিরণময়ের হার ও জামার একটা টুকরো আমার হাতে চলে আসে। বাড়ির কাজের লোকেদের কাছ থেকে খোঁজ নিয়ে আমি জানতে পারি ওই জিনিস হিরণময়ের। আর আজ খুব সকালে আপনাকে বেরোতে দেখে আমিও আপনাকে অনুসরণ করি। আপনি যে গুদাম ঘরে গিয়েছিলেন আমি সেই জায়গার ঠিকানাটা নোট করে বাড়ি চলে আসি। এরপর বেলার দিকে আমরা 3 জন মিলে হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুকে সেই ঠিকানায় আসার অনুরোধ জানি। কিভাবে জানিয়েছে তা এখন আর নাইবা বললাম। উনি ওখানে পৌঁছানোর আগে আমরা ওখানে পৌঁছে যাই। সেখানে গিয়ে আরও একটা গুদাম ঘরের সন্ধান পাই, যেটা আমাদের গিরিধারী বলেছিল। সেই গুদাম ঘরে গিয়ে প্রচুর মাটির মূর্তি দেখতে পাই। গিরিধারী জানায় ওখানে নাকি ওই মাটির মূর্তিগুলো তৈরি হয়, অথচ পুরো জায়গাটা খুঁজেও আমরা মাটির মূর্তি তৈরি করার কোনো রকম ছাঁচ খুঁজে পাই না। তবে সেখানে পর্যাপ্ত পরিমাণে মাটি, জল এবং পাত্র সবকিছুই ছিল। বেশ ভালো করে দেখার পর একটা মূর্তি আমি লক্ষ্য করি। মূর্তিটার সারা শরীর অনেক পুরনো হলেও গলার একটা জায়গায় মাটি তখনও কাঁচা আছে, আর সেখানে আঙুল চালাতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি আংটি। ওখানে আরও যে বাকি মূর্তিগুলো আছে, আমি যদি খুব ভুল না হই তাহলে প্রত্যেকটার গলার কাছে কিংবা পেটের মধ্যে কোথাও না কোথাও এক বা একাধিক গয়না লুকানো আছে। এইসব আপনি কি ভুলভাল কথা বলে যাচ্ছেন? মাটির মূর্তির মধ্যে গয়না কোথা থেকে আসবে? কেন আসতে পারেন না বুঝি ফণিভূষণ বাবু? যাই হোক, এবারে আসি পরের কথায়। যে আংটি নিয়ে সেদিন এত কাণ্ড হলো তা আসলে আপনার দাদার মেয়ে অনুযায়ী হিরণময়ের হাতে তুলে দিয়েছিল। আসলে সে বুঝতে পেরেছিল তারা এ বাড়িতে নিরাপদ নয়, তাই কিছু গয়না ও সেই আংটি তাদের হাতে তুলে দেয়। এর আগেও সে ওদের সাহায্য করেছে, আর তাই ওই আংটির মধ্যে সালফারের গুঁড়ো মিশিয়ে এক প্রকার তার সামনে রেখে দিয়েছিলেন, যাতে সে ওটা নিয়ে ভাস্করদের দেয়। আর হলো তাই। তবে ভাস্কর যে বেঁচে যাবে তা আপনি ভাবতে পারেননি, ফলে ডাক্তারকে টাকা দিয়ে তাকে সরিয়ে দিলেন। এমনকি সেদিনে সেই চোর চোর চিৎকার ও আমাদের দোষারোপ করাটাও ছিল আপনার পূর্ব পরিকল্পিত। কি ঠিক বললাম তো শশীভূষণ বাবু? এটা কি করে আমার পূর্ব পরিকল্পনা হতে পারে বলুন তো? সেদিন তো মানিকবাবুর সাথে যে কনস্টেবল এসেছিল সে চোর চোর বলে চিৎকার করেছিল, আমি শুধু তার কথাকে সমর্থন করেছিলাম। আপনার কথা মেনে নিলাম, কিন্তু একটা কথা বলুন তো, আমরা সকালে ঘুমাতে যাওয়ার আগেও দেখেছিলাম জায়গাটায় ভালোই আলো ছিল, তাহলে ওইটুকু সময়ের মধ্যে সমস্ত আলোগুলো নিভে গেল কি করে? এমনকি মানিকবাবু নিজে বলেছিলেন যে ওই আলোগুলো সারা রাত জ্বলবে। সবটা কি কাকতালীয়, নাকি আপনি কাউকে বাঁচানোর জন্য একের পর এক এই সমস্ত কাজ করে গেছেন? রুদ্রর মুখে এই কথাটা শুনে শশীভূষণ বাবু যার পর নাই অবাক হলেন, তবে একটা কথাও বললেন না। রুদ্র মৃদু হাসি দিয়ে আবার বলতে শুরু করলো, আপনি যখন বলবেন না তখন পুরোটা না হয় আমিই বলি, ভুল হলে না হয় আপনি সেটা সংশোধন করে দেবেন। বিগত কিছু মাস ধরে ফণিভূষণবাবু খদ্দের দেখানোর নাম করে বা বিক্রি হয়ে গেছে বলে টুকটুক করে বেশ কিছু হিরে নিজের পকেটস্থ করেছিলেন, ফলে ব্যবসায় ক্ষতি হতে শুরু করে। তবে আপনি বিচক্ষণ মানুষ, খুব সহজেই বিষয়টা ধরে ফেলেন। তবে ফণিভূষণবাবু ধরা পড়ে গিয়ে ভাস্করকে ফাঁসিয়ে দেয়। আপনি ভাস্কর ও হিরণময়কে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। প্রথমে ভেবেছিলেন ব্যবসাটা আলাদা করে নেবেন, তবে পারিবারিক বংশমর্যাদা আপনাকে সেই কাজ করতে বারবার বাধা দেয়। অপরদিকে ব্যবসা ভাগাভাগি হলে ফণিভূষণবাবুর যথেষ্ট ক্ষতি হবে, আর এই ক্ষতির প্রভাব গিয়ে পড়বে তার সংসারের উপরেও। সেই জন্য আপনি ঠিক করলেন চোরের ওপর বাটপাড়ি করবেন, তবে শত চেষ্টা করেও কোনোভাবেই ভাস্কর আর হিরণময়কে নির্দোষ প্রমাণ করতে পারছিলেন না। ফণিভূষণবাবুর কবল থেকে বেশ কিছু গয়না ও হিরে বার করে নিলেও তা সামনে আনা সম্ভব হচ্ছিল না, আর তাই ঠিক করলেন তা আপাতত লুকোনো অবস্থাতেই থাকুক। তবে ফণিভূষণবাবু ঠিক করলেন এই হিরেটা চুরি করবেন, অথচ পুলিশ পাহারা থাকবে। ফণিভূষণবাবুকে যে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না তা আপনি বুঝে গেছিলেন, আর তাই আপনি ঠিক করে নিলেন আমাদের ডেকে আনবেন, আর তারপর সুযোগ বুঝে এই দোষ আমাদের উপর চাপিয়ে দেবেন। এছাড়া সেদিন আমরা ওখানে উপস্থিত ছিলাম,
হয়তো ওই বিষক্রিয়ার বিষয়টাও আমাদের উপরই চাপিয়ে দিতে চেয়েছিলেন। কি ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই সমস্ত চুরি আমি করেছি। আমি বরাবর নিজে স্বতন্ত্রভাবে ব্যবসা করতে চেয়েছিলাম, তবে পারিবারিক বংশমর্যাদার জন্য তা আমি কখনোই করতে পারিনি। ভেবেছিলাম বাবা মারা যাবার পর দাদাদের অনুমতি নিয়ে নিজের ব্যবসা শুরু করব, তবে দাদারাও আমাকে সেই অনুমতি দিল না। তাই অনেক ভেবে ঠিক করেছিলাম, ব্যবসায় যদি আমার জন্য ক্ষতি হয় তাহলে তারা নিশ্চয়ই আমাকে আলাদা করে দেবে। আর তাই আমি চুরি করতে শুরু করি। প্রথমে নিজের ব্যবসা আলাদা করে তৈরি করব বলে চুরি করা শুরু করলেও পরে গিয়ে আমার মধ্যে একটা লোভ তৈরি হয়। কোনোভাবেই যেন নিজেকে সামলাতে পারছিলাম না। মনে হতো আরো অনেক অনেক জিনিসপত্র নয়ছয় করে দিই। কিন্তু সমস্যা হলো, এত জিনিস আমি লুকাবো কোথায়? আর সেই সমস্ত জিনিসের করবই বা কি? এরপর অনেক ভেবে মূর্তির মধ্যে গয়নাগুলো লুকোনোর পরিকল্পনা করি। তবে এই কাজ যে আমার পক্ষে সম্ভব না তা আমি জানতাম, আর সেই কারণে অনেক খোঁজে অবশেষে রাজেনকে এই বাড়িতে নিয়ে আসি। সেই রাতের পর রাত জেগে ওই মূর্তিগুলোর মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় ছিদ্র করে সেখানে খুব কায়দা করে গয়নাগুলোকে লুকিয়ে আবারও মাটি দিয়ে সেই জায়গাগুলো ঢেকে দিত। এরপর খুব সুন্দরভাবে মূর্তিগুলো আমি বাইরে বিক্রি করে দিতাম। হ্যাঁ, এবং তার থেকে প্রচুর টাকাও উপার্জন করতাম। তবে ভাস্কর একদিন এই সমস্তটা জেনে যায়। ছেলেটা বরাবরই ভীষণ গোয়ার প্রকৃতির, ওকে কোনোভাবেই বশ করতে পারছিলাম না। আর তাই একদিন বাধ্য হয়ে ওকে চুরির দায়ে ফাঁসিয়ে দিই। হ্যাঁ, তবে মেজদা তা ধরে ফেলে। এরপর থেকে আমাদের মধ্যে কথায় কথায় ঝগড়া হতো, আর সেই কারণে ভাস্করদের ভাই বোনদের সম্পর্কে কিছুটা ভাঙন ধরে। কিন্তু আমি কি বা করতাম? আমি যে কোনোভাবেই নিজেকে আটকাতে পারছিলাম না। লোভে অন্ধ হয়ে আমি অবশেষে ঠিক করি যে ভাস্করকে সরিয়ে দেব। হ্যাঁ, সরিয়ে দেব। দাদা তা জানতে পেরে ভাস্করকে হাসপাতাল থেকে সরিয়ে দেয় এবং সেখানে হিরণময়কে পাঠিয়ে দেয়। ফলত ভাস্করকে মারতে যাবার পরিকল্পনা আমার ব্যর্থ হয়ে যায়। কিন্তু আপনি কি করে বুঝলেন যে এই সমস্ত কিছুর পেছনে আমি আছি? কাল আপনি যখন হাসপাতালে গিয়েছিলেন তখন আমরাও সেখানে ছিলাম, মনে পড়ে? এই ডাক্তারের পা ধরে একজন কান্নাকাটি করছিল। সে লোকটা আর কেউ না, বরং আমার বন্ধু বৃশ্চিক ছিল। আর আপনাকে ভুলিয়ে ভালিয়ে যে লোকটা বাইরে নিয়ে গেছিল সেটা মানিকবাবু ছিলেন। আপনি নিজেও ছদ্মবেশ নিয়েছিলেন ঠিকই, তবে আপনার হাতের ওই আংটিটাই আপনাকে চিনিয়ে দিয়েছিল। আশা করি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আর শ্বশুর মশাই ভূষণ বাবু, আপনাকে একটা কথা বলি। আপনি যখন দেখলেন যে আপনার ভাই, আপনার পুত্রসম ভাইপোদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, আপনার উচিত ছিল তখনই একটা কিছু ব্যবস্থা করার। কিন্তু আপনি তাদেরকে বাড়ি থেকে চলে যেতে সাহায্য করলেন। ভাস্কর চলে গেল, হিরণময় এখানেই থেকে যায়। তার সাথে ভাস্করের যোগাযোগ সবসময় ছিল। আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের মধ্যে চিঠির আদান প্রদান হতো। অপরদিকে ফণীভূষণবাবু হিরণময়ের হাত দিয়ে এই সমস্ত গয়না ভাস্করের কাছে পাঠিয়ে দিতেন। সেও এসব করতে বাধ্য হতো, কারণ সে কখনোই চায়নি ভাস্করের কোনো ক্ষতি হোক। আর ভাস্কর কপাল জোরে বেঁচে গেল। বারবার কিন্তু এমন ঘটনা নাও ঘটতে পারে। আর ভাস্কর, তোমাকে একটা কথা বলি, তুমি নিজে যে ঝুঁকিটা নিয়েছিলে এবং এই ঝুঁকিটা নেবে বলে নিজের মা বাবার থেকে যে দূরত্বটা বজায় রেখেছিলে, তা তুমি অত্যন্ত অন্যায় করেছো। তুমি ভেবেছিলে যে সমস্ত ঘটনাটাই তুমি সামনে আনবে, তবে নিজের ছোট কাকার নাম সামনে আনবে না কোনোভাবেই। কিন্তু কি জানো তো, সত্যি হলো অনেকটা সূর্যের আলোর মতন। তা কিছুক্ষণের জন্য মেঘের আড়ালে যেতে পারে, তবে কখনোই চিরকালের মতো মেঘের আড়ালে থাকে না। তাই সত্যিটাকে লুকানোর চেষ্টা করাটাই বোকামি। তাছাড়া সেদিন তোমরা আমাদের ওইখানে গিয়ে যে কাণ্ডটা ঘটিয়েছিলে তা অত্যন্তই বোকা একটা কাজ। তোমরা মানুষজনকে উত্তপ্ত করবে বলে তাদের বাড়িতে চুরি অবধি করেছিলে। জানো এর ফল ঠিক কতটা ভয়ানক হতে পারত? আমি জানি তোমরা তাদের বাড়ি থেকে কোনো কিছু নাওনি, শুধুমাত্র তাদেরকে ভয় দেখিয়ে ওই কথাটা বলানোর জন্য এরকম একটা কাজ করেছিলে। কিন্তু এটা করে যথেষ্ট মূর্খতারই পরিচয় দিয়েছিলে তোমরা। যাই হোক মানিকবাবু, এর পরের কাজটুকু আপনার। কিন্তু রুদ্রপ্রিয় বাবু, সেই হিরে কোথায় তা তো জানা গেল না। আমি তো সেই হিরে চুরি করিনি।
হ্যাঁ, এটা ঠিক, সেদিন সেই বাক্সটা আমি নিয়ে গেছিলাম, তবে বাক্সের মধ্যে হিরে তো ছিল না। তাহলে সেই হিরে কোথায় গেল? ফণীভূষণ বাবুর কথা শুনে আমি আরো এক দফা অবাক হলাম। হিরে ছিল না মানে? তাহলে হিরে গেল কোথায়? রুদ্র এবার আবারও মানিকবাবুকে কিছু একটা ইশারা করলেন। মানিকবাবু কনস্টেবলকে সঙ্গে নিয়ে সেই ঘরের দিকে চলে গেলেন। তার কিছুক্ষণ পর একটি নারী মূর্তি সঙ্গে করে সেখানে হাজির হলেন। রুদ্র সেই নারী মূর্তির দিকে এগিয়ে গেল। তারপর তার হাতের একটা অংশ ধরে চাপ দিতেই সে জায়গার নরম মাটি খসে পড়ল, আর সেখান থেকে বেরিয়ে এলো সেই মহামূল্যবান হিরে। সেদিন শব্দ শুনে ছুটে গিয়ে আমি আপনাকেই ধরে ফেলেছিলাম, তবে আপনি সেদিন অন্ধকারকে কাজে লাগিয়ে অত্যন্ত দক্ষতার সাথে এখান থেকে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি যাওয়ার সময় খেয়াল করেননি যে সেই বাক্স থেকে হিরেটা ওখানেই পড়ে গেছিল। আমি সেটা তুলে সেই সময় নিজের পাঞ্জাবির পকেটে রাখি এবং মানিকবাবুকেও সেটা দেখাই। তবে পরে মনে হয় যে আপনি নিশ্চয়ই আমরা ঘরে না থাকা সুযোগকে কাজে লাগিয়ে সেটি উদ্ধার করার চেষ্টা করবেন, আর তাই আপনারই বুদ্ধিকে কাজে লাগিয়ে এই মূর্তিটির হাতের মধ্যে আমি হিরেটিকে লুকিয়ে রেখেছিলাম। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে বুদ্ধি কাজে লাগিয়ে এতদিন ধরে আপনি এত গয়না লুকিয়ে রাখলেন, তার মধ্যে বেশ কিছু গয়না পাচারও করে দিলেন, অথচ আজ আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি এই হিরেটা আর উদ্ধার করতে পারলেন না। যাই হোক, আমাদের কাজ শেষ, এরপর বাকি কাজ মানিকবাবু নিজের মতো করে করবেন। চলি। সেদিন রাতটুকু কোনো রকমে ওখানে কাটিয়ে পরের দিন ভোরেই আমরা নিজেদের বাড়ি ফিরে আসি। এমন এক বিচিত্র কেস এর আগে দেখেছি বলে মনে হয় না। শুনছিলেন খুঁজে খুঁজে হিরে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় সৌরভ সাহা, সৌমিক, দিব্যেন্দু গোস্বামী, দিব্যেন্দু দাস, প্রিয়নাথ মুখোপাধ্যায়, দেবাঞ্জন, সূর্য, সুপ্রজা এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। আচ্ছা, আমরা অনেকদিন অনুপস্থিত ছিলাম এবং বিভিন্ন কারণে আমরা গল্প যেমন পরিবেশন করতে পারিনি, তেমন গল্পের শেষে আপনাদের প্রশ্নের উত্তর অনেকে চেয়েছেন এবং বেশ কিছুজন অসন্তোষ প্রকাশ করেছেন। তো সেই দিকটা আমরা দেখছি আজকে। আমরা শেষ যে গল্পটি পরিবেশন করেছিলাম ষষ্ঠীপুরের অ্যাসাইলাম, সেই গল্পে মিশ্র কমেন্ট এসেছে, ভালো এবং খারাপ উভয়ই এসেছে। বাংলাদেশ থেকে সায়মা আক্তার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে অনেকেই শুনছেন গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির কাহিনী। বাংলাদেশ থেকে এখানে নাম শো করছে না সবার নামটা। রুদ্রপ্রিয়র কণ্ঠস্বর শুনতে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। অল্প শিক্ষিত গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট বৃশ্চিকের ভাড়ামো আর নিতে পারছি না, বলছেন গৌতম পাড়ুই। গৌতম পাড়ুই, মাফ করবেন, আমি বুঝতে পারছিলাম না। তো আবার শিবম রয়, আমরা লক্ষ্য করেছি যে শিবম রয় আমাদের দৈনিক বলতে গেলে প্রত্যহ গল্প শোনে। আমরা যখনই গল্প পাঠ করি, গল্প শোনাই, তখন শিবম রয়ের কিন্তু একটা না একটা কমেন্ট থাকে। পামেলা পল, আপনারও কমেন্ট থাকে লন্ডন থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের এই ছোট ছোট ভালোবাসাগুলোই আমাদেরকে অনেকটা সাহস দেয়, অনুপ্রেরণা দেয়। এবং যিনি সবচেয়ে বেশি রেগে গিয়েছেন বলতে গেলে সালমা মণ্ডল। হ্যাঁ, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আপনি হায়দ্রাবাদ থেকে আপনার সময় দিয়ে এই গল্প শোনেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং হ্যাঁ, আপনার মন খারাপ হয়েছে, সেই কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের তরফ থেকে একটা ভুল হয়ে গেছে বলতে পারেন। তো আপনার নাম আমরা কিন্তু এই গল্পে উল্লেখ করলাম। সালমা মণ্ডল হায়দ্রাবাদ থেকে গল্প শুনছেন। হুগলি জেলার ভৈরবপুর থেকে শুনছেন সঞ্জয় দাস।
বারাসাত কলোনি মোড় থেকে শুনছেন প্রিয়াঙ্কা চ্যাটার্জি, এবং তিনি বলেছেন রুদ্রপ্রিয় সিরিজ সবসময় সুন্দর হয় এবং আমাদের অভিনয়টাও নাকি সুন্দর বলে ওনার মনে হয়েছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। কুশল শর্মা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি গল্পের একটি প্লট নিয়ে প্রশ্ন করেছিলেন এবং যেটি উনি সঠিক ধরেছিলেন, তো সেই জন্য আপনাকে ধন্যবাদ। আরও অনেক কমেন্ট রয়েছে, সব কমেন্ট তো এখন পড়া দেখে দেখে সম্ভব নয়, তবে যেগুলো পেয়েছি সেগুলো পড়লাম। আপনারা কমেন্ট করতে থাকবেন। আমরা সবসময় যদি গল্পের শেষে কমেন্ট নাও পড়ে থাকি, না পাঠ করে থাকি, তবুও আমরা কিন্তু কমেন্টের দিকে নজর রাখি এবং দেখবেন একটা হার্ট রিয়াক্ট দিতে থাকি। ঠিক আছে, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আমরা ভালো মন্দ উভয় কমেন্টকেই কিন্তু হার্ট রিয়াক্ট দিয়ে থাকি, কারণ আমরা জানি ভালো মন্তব্যের সঙ্গে সঙ্গে যে মন্তব্যগুলো আমাদের এগিয়ে নিতে সাহায্য করবে, আমাদের ত্রুটিকে উল্লেখ করবে, সেইগুলিকেও কিন্তু আমরা বেশ গুরুত্বের সঙ্গে মনোযোগ সহকারে সেইগুলো নিয়ে চর্চা করি। হ্যাঁ, তো আমাদের বিভিন্ন ভাগ রয়েছে। কিছু ব্যক্তিরা যারা আছেন বুঝতেই পারছেন যে তারা একের পর এক ভয়েস ওভারের কাজ করেন। হ্যাঁ, আপনারা এই নামগুলো, যাদের নাম আমরা টানা বলে থাকি, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে এই নামগুলোই বিভিন্ন চরিত্র প্লে করে। এবং এডিটিং টিম রয়েছে, যেখানে একজন মেন কৌশিক বসু, সেই বিভিন্ন রকমের এডিট আপনারা শোনেন। শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড, এই নামটা বলতে বলতে আমার মুখে একদম এসে গেছে, তো তারই প্রচ্ছদ বেশিরভাগ আপনারা দেখে রাখেন। তো এই ছোট্ট একটা টিম এবং আমি অভিক, আমরা যতটা পারি আপনাদের প্রদান করার চেষ্টা করি। এবং যার কথা বললেই নয়, গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে অভিনয় যিনি করছেন দীপম ঘোষ। আচ্ছা, দীপম ঘোষ কিন্তু একটা অনুরোধ করেছেন, আপনারা বিভিন্ন গল্পে দীপম ঘোষের নামটা বিভিন্ন রকমভাবে লেখেন, কখনো দীপক, কখনো দীপন, আসলে কিন্তু ইটস DIPAN, দীপন। তো একটাই অনুরোধ যে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কেমন? দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে। আমরা হয়তো আগামী ভিডিওতে এতক্ষণ ধরে একটা আউটরো নাও দিতে পারি, তার জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী, কারণ অনেকদিন বাদে বসলাম, কমেন্টগুলো পড়লাম, আপনাদের সঙ্গে মনে হচ্ছে যেন আপনাদের সঙ্গেই কথা বলছি। আপনারা হয়তো আশা করে শুনছেন, কিংবা বন্ধও করে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবুও আমাদের যতটা করার, কারণ অনেকেই আছেন যারা আমাদের শুনতে চান, সেই কারণে তাদের নাম উল্লেখ করে বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আসছে বিভিন্ন রকমের গোয়েন্দা কাহিনী, কেবলমাত্র রুদ্রপ্রিয় গিরি নয়, গোয়েন্দা অমর্ত্য শিকদার আসছে, এবং আসছে একটি লেডি ডিটেকটিভ প্রথমবারের জন্য থ্রিল চার্জারে। আমরা এক্সাইটেড। আপনি এক্সাইটেড তো? তাহলে কান রাখুন থ্রিল চার্জারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, শোনা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।